আচ্ছা তবে শোন, বড় মা বললো তাই আসছি, না হলে তোর বান্ধবীকে নিতেই আসতাম না। বুঝি বুঝি, ভালোবাসা বললেই হয়, এত ঢং করো কেন গো? তোর শরত। আবির নীরার থেকে চলে আসে। কিছুটা দৌড়ে সিঁড়ি ডিঙিয়ে ওপরের ঘরের দিকে আসতেই থাকে আবির। নীরার রুম দেখা যাচ্ছে। নীরার পাশের রুমটাতে বর্ষা। আবির নীরার রুমটা চেনে, তাই পাশের রুমটা চিনতে কোনো অসুবিধা নেই। আবির তাড়াতাড়ি হেঁটে রুমের দিকে যায়। ওদিকে প্লাবন বর্ষাকে বলে, জানো বর্ষা, ছোটবেলায় একবার মজা করে লুঙ্গি পরে বৃষ্টিতে ভিজছিলাম। লাফালাফির কারণে কখন যে ওটা কোমর থেকে খুলে পড়ে জানি না, তারপর থেকে লুঙ্গিই পরি না। বর্ষা প্লাবনের থেকে কথাটা শুনে হেসে দেয়। প্লাবন হাসতে থাকে, শব্দ করে হাসে দুজন। হঠাৎ দুজন শুনতে পায়, আমি কি আপনাদের বিরক্ত করে দিলাম? আপনাদের হাতে হাত রেখে বৃষ্টি বিলাস, গরম কফি আর হাসাহাসি পর্ব শেষ হলে ডাকবেন, আমি অপেক্ষা করছি। বর্ষা চমকে উঠে পিছনে তাকায়। আবির দাঁড়িয়ে আছে ভেড়া টি শার্টে, মাথাও ভিজে গেছে। বর্ষা আবিরকে দেখে অবাক হয়েছে। সাথে সাথেই প্লাবনের হাত থেকে হাত ছাড়িয়ে নেয়। বর্ষা এগিয়ে আসে ভিতরে। প্লাবন বিরক্ত নিয়ে আবিরের দিকে তাকালো। বর্ষা বলল, আপনি কখন এসেছেন? এই তো আপনাদের হাসাহাসির কিছু সময় আগে। তাকে আমি বাহিরে অপেক্ষা করব? আপনাদের বৃষ্টির দিনে ব্যালকনিতে দাঁড়িয়ে প্রেমালাপন শেষ হলে আমাকে ডাকবেন। আপনার বাবা চিন্তা করছে আপনার জন্য। বাড়িতে চলেন। ও কফিটা শেষ করেন, ধোয়া উঠছে এখনো, চালিয়ে যান। আবির কথাটা বলে রুম থেকে বের হতে চায়। বর্ষা কফির মগ টেবিলে রেখে আবিরকে ডাক দেয়। আবির, কোথায় যাচ্ছেন আপনি? আর কি বলছেন এসব? দেখুন, আপনার ঢং দেখার এখন কোনো ইচ্ছে নেই। আপনারা থাকেন, আমি বাইরে যাচ্ছি। ওই, আপনি এখানে কেন? বের হন রুম থেকে। বর্ষা প্লাবনকে কথাটা বলল। যাচ্ছি, তোমার বর এসে গেল, আমাদের গুড মোমেন্ট সব লস। আবিরের পাশ কাটতে যাওয়ার সময় প্লাবন কথাটা বলল। আবির চুপচাপ একদিকে তাকিয়ে থাকে, কোনো জবাব সে দেয় না। বর্ষা বুঝে গেছে প্লাবন কেন কথাটা বলল, কিন্তু আবির এটা এখন বুঝবে না। ওর রাগে সারা শরীর জ্বলছে। খুব ইচ্ছে করছে বর্ষাকে ইচ্ছে মতো গালে চড় দিতে, কিন্তু আবির চুপচাপ। বর্ষা বলল, দেখুন, আপনি যা ভাবছেন আসলে তেমন কিছুই না। আমি কিছুই ভাবছি না, যা দেখেছি কেবল সেটাই বলছি। শুধু আমি স্পর্শ করলে দোষ? সরি, আমি তো স্পর্শ না করে সবার কাছে মার খাই, অথচ অন্য কেউ হাতে হাত রাখলে কিছুই হয় না। বাদ দেন। সরি, আপনাদের গুড মোমেন্টে এসে বিরক্ত করে দিলাম। এজন্য বলি, কেন আপনি এখনও এখানেই আছেন? আপনার প্লে গার্লের চরিত্রটা অতি জঘন্য। তবে আর কয়েকদিন দেখব, মানে চোখে হয়তো পড়বে। আপনাকে দেখার এমনিতেই কোনো ইচ্ছে আমার নেই। দেশের বাইরে চলে যাচ্ছি। আরেকটা কথা, আপনার জিসান এসব দেখে কষ্ট পাবে। আমি ওর সাথে কথা বলেছি, সে ফিরলে চলে যাব। আমার কাছে কেউ দায়িত্ব দিলে সেটা পালন করি, নয়তো আমার জায়গাতে এমন কাউকে এনে দেই যে আমার থেকে আমার দায়িত্বটা বেশি পালন করবে। আপনাকে বিয়ে করার পর আপনি ছিলেন আমার দায়িত্বে, এখনও আছেন। দায়িত্বটা কি আপনাকে দেখে শুনে রাখা? রেখেছি তো। আজ আপনার জন্য লুজার ছেড়ে মারামারি করেছি। আপনার ভরণ পোষণের সব দায়িত্ব আমার। যে শাড়িটা পরেছেন এটা আমারই কেনা। যাই হোক, জিসান আপনার দায়িত্ব নেবে। আর যদি বলেন অন্য কাউকে আপনি চান, তাহলে তাকে এনে দেব। আমি এই দায়িত্ব থেকে মুক্তি পেতে চাই। যেখানে ভালোবাসা নেই সেখানে দায়িত্ব রেখে কী লাভ? দায়িত্বের মধ্যে ভালোবাসা নয়, বরং ভালোবেসে দায়িত্ব পালন করা উচিত। আবিরের কথা শুনে বর্ষা চুপ হয়ে গেল। এত কিছু বলেছে আবির, অথচ বর্ষা কোনো কথা বলেনি। আবিরের চোখের সামনে খানিকটা আগে ঘটা প্লাবন আর বর্ষার হাতে হাত রাখার দৃশ্যটা ভাসছে। দুজনের হাসির শব্দ এখনো শুনতে পাচ্ছে যেন আবির। রাগে ওর সব কিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু মাইন্ড গেমাররা সবসময় রাগ প্রকাশ করে না, জায়গা বুঝে রাগ প্রকাশ করে তারা। আবির যেন ঠিক এটাই পালন করছে। আবির বর্ষার দিকে তাকালো। বর্ষা একদৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির কোনো কথা না বলে বাইরে বের হয়। বর্ষা পেছন পেছন বের হতে থাকে। আবির আগে হাঁটছে। নীরা এসে বর্ষার পাশে দাঁড়ালো। নীরা বলে, কিরে, তোদের কি হয়েছে? এত গম্ভীর হয়ে আছিস কেন দুইজন? জানি না, তুই ঠিক বলেছিলি নীরা। কি বলেছিলাম? আমিও একদিন এমন একজনের জন্য কাঁদবো বা পাগলামি করব, সেই তখন বুঝবে না, কষ্টটা সে দেখবে না। তোর কথা সত্য হয়ে গেল রে। আমি আজ প্রথমবার উপলব্ধি করলাম এই বর্ষা কোনো ছেলের জন্য কান্না অনুভব করছে। আমি তো মজা করে বলেছিলাম। আমি আবিরের সাথে কথা বলছি খাড়া। তোকে কেন কষ্ট দিচ্ছে? ও জানে না তুই কতটা ভালো। কেন তাকে হাসাবি এগুলো বলে? বাদ দে, আসি রে, আবার কখন দেখা হবে জানি না। বর্ষা কথাটা বলে আবিরের পাশে দ্রুত হেঁটে চলে আসলো। এখন রাত, বাইরে বৃষ্টি। নীরা আবিরকে বলল,
আবির, বাইরে বৃষ্টি, যেতে হবে না এখন। বৃষ্টিতে ভেজার একটা উপকারী দিক আছে জানিস তো? কি সেটা? কেউ কাঁদলে বোঝা যায় না। তোর বান্ধবীকে রাখ, তার বৃষ্টি পছন্দ না। অন্য জনকে যে বৃষ্টির মতো করে কাঁদায়, সে কি বৃষ্টির পানিতে ভিজে কাঁদবে? কি বলছিস এসব? বুঝি না। তোর বোঝা লাগবে না, যাচ্ছি আমি। নীরা, থাক, আমিও যাব। কেন থাকবো আমি এখানে? বর্ষা কথাটা বলে বৃষ্টির মধ্যে বের হলো। আবির বাইকের উপর যে বসে, বর্ষা বাইকের পেছনে বসলো। আবিরকে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরতে যাচ্ছিল বর্ষা, তখন আবির সেই রহস্যময়ের মতো। তারপরে বৃষ্টি হচ্ছে। আবির বাইক স্টার্ট দিল, বাইক চলা শুরু করেছে। কিছু দূর যেতেই বর্ষা তার ডান হাত আবিরের কাঁধে রাখলো। আবির সাথে সাথে বাইকের ব্রেক চেপে ধরে। বর্ষা চমকে যায়। আবির বাইক থামিয়ে বলে, আমাকে আপনি স্পর্শ করবেন না। আমি পছন্দের ব্যক্তি ছাড়া বাইকের পিছনে বসা কারো স্পর্শ গ্রহণ করি না। থেমে যাও, না হয় দূরে বসে থাকো। বর্ষা আবিরের দিকে তাকায়। বর্ষার মনে অন্য কিছু উকি দিচ্ছে। ঠিক এমনটা একটা মুহূর্ত ওর সাথে আগেই ঘটেছে, কিন্তু আগের বারের লোকটা ছিল মিস্টার রহস্যময়। সেই রহস্যময় ছেলেটা যে কিনা ওদেরকে বাঁচিয়েছিল রনিদের থেকেও। রেস্টুরেন্টে ঝামেলার পর ছেলেটার বাইকে যখন বর্ষা ওঠে, তখন তাকে এভাবে স্পর্শ করার সাথে সাথেই বাইক থামিয়ে দেয়। তারপর বর্ষাকে নামিয়ে দিয়েছিল। লোকটা সেদিন কিছু বলেইনি, কিন্তু ওর সাথে থাকা ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বর্ষাকে বলেছিল, আমাদের বস যে কোনো কাউকে বাইকে নেয় না, কারো স্পর্শও তিনি পেতে চান না, তাকে স্পর্শ করার সাহস আর ভালোবাসা আপনার নেই। এরকম ছিল কথাগুলো, যা হঠাৎ করে আবিরের কথা পুনরাবৃত্তি বহিঃপ্রকাশ বর্ষা অনুভব করতে পারছে। 1 মিনিটের জন্য বর্ষা আবিরকে ওই রহস্যময় লোকের জায়গাতে কল্পনা করে ফেলেছে, কিন্তু মনে মনে বলে, আবির সে হতেই পারে না। আবিরকে তো আমি বাড়িতেই দেখেছিলাম। তাহলে না না, আবির হবে না। ধুর, আমি কেন তার কথা ভাবছি? বর্ষা ভাবনা থেকে ফিরে আবিরের দিকে তাকিয়ে বলে, সরি। আবির আবারও বাইক চালাতে থাকে। বর্ষা 2 হাত দিয়ে বাইকের পেছনের অংশ ধরে রাখে। বৃষ্টির গতি বেড়ে যায়। সামনে তেমন কিছুই দেখা যাচ্ছে না। একটা দোকানের সামনে গিয়ে বাইক ক্রস করছিল। বর্ষা বেশ জোরে আবিরকে বলে, বাইক থামান, থামান। আবির বাইক থামায়। পেছনে ঘুরে বকা দিতেই যাবে, কিন্তু তার আগে বর্ষা বাইক থেকে নেমে দোকানের দিকে এগিয়ে যেতে থাকে। আবির পিছু পিছু যায়। দোকানের সামনে আইসক্রিম, কেক রাখা মিনি ফ্রিজের সামনে এসে দাঁড়ায়। দোকানি সামনেই ছিল। বর্ষা দোকানি বলে, মামা কোন আইসক্রিম দেন তো? দোকানি দ্রুত বক্স খুলে একটা আইসক্রিম বের করছিল। আবারও বর্ষা বলে, একটা না, দুইটা দেন। পিছনে দেখছেন না একটা লম্বু শকুন দাঁড়িয়ে আছে? ওরও তো দিতে হবে। বর্ষা পেছনে না তাকিয়ে আবিরকে দারুণ একটা নিকনেম দিয়ে ফেলেছে। বর্ষা আইসক্রিম হাতে নিয়ে সামনে ঘুরতে আবিরকে দেখে। সে খুব কাছেই দাঁড়িয়ে ছিল। বর্ষা আইসক্রিম নিয়ে একটা গাছতলায় যে দাঁড়ায়। দোকানে আবিরকে বলে, শুনুন মামা, 200 টাকা হয়েছে বিল। ওই কি বললেন? আমি শকুন? চুপ উনি তো আপনাকে দেখিয়ে বললো, আমি তো নাম জানি না। করেন। টাকা সব ভিজে গেছে, পারলে শুকিয়ে নিয়েন। আর বৃষ্টির সময় দোকান খুলে কে রাখতে বলেছে? আজব। আপনার উনিই বা কেন বৃষ্টির দিনে আইসক্রিম খেতে চাইছে? আজও ভাগ্য ভালো আইসক্রিম বিক্রির সময় নাচতে বলিনি, না নাচলে আইসক্রিম দিতাম না দিনের বেলায়। ওই মিয়া, টাকা ধরেন। আবির 200 টাকার একটা নোট বের করে দোকানিকে দিয়ে চলে আসে। বর্ষার পাশে এসে দাঁড়ালো। আবিরের চোখে মুখে রাগের প্রতিচ্ছবি লেগে আছে। বর্ষা এটা দেখে মুচকি হাসছে। বর্ষাকে একটা কড়া গলায় ঝাড়ি দিয়ে আবির বলে, ওই মোটা হাতি, আমাকে শকুন বলেছেন কেন? লম্বুই তো আপনি, আর শকুন লম্বা হয়, এজন্য বলেছি। চুপ, দাঁড়িয়ে আছেন কেন? খান, নাকি কেউ এসে বলবে খেতে, তারপর শুরু করবেন? নিন ধরেন। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আইসক্রিম খেয়ে দেখেন কেমন লাগে। একটা ছবি তুলুন তো। ফোন বের করব না, ভিজে যাবে। এগুলো অসহ্য লাগে আমার। আমি আপনার মতো না, রেস্টুরেন্টে বসে সবার সাথে হাত ধরে খাবার খাইয়ে দেবে কেউ, সে অপেক্ষাতে থাকবো। কেউ বিরিয়ানি পাঠায় না, কেউ বার্গার পিৎজাও দেয় না। সো নিজেরটা নিজের মতো করে বেশি বুঝে নিচ্ছেন। আমি বেশি বুঝি? নিজে যখন বেশি বুঝেন তখন সেটা কিছু হয় না। আপনি দেখেছিলেন আমি প্লাবনের হাত ধরেছিলাম, নাকি সে ধরেছিল? কেউ ফুলের কাটার আঘাত সহ্য করে,
তাজা গোলাপ রাখার পরও সে যদি ভেবেই নেয় এটা আমি দেইনি, অন্য কেউ দিয়েছিল, তাহলে এটাও কেন সঠিক হবে না? আবিরের কথা শুনে বর্ষা চুপ হয়ে গেল। বৃষ্টির মধ্যে বর্ষা বেশ আরাম করেই আইসক্রিম খাচ্ছে। ওর খুব ইচ্ছে ছিল এমন একটা সময় ওর খুব কাছের মানুষের সাথে কাটাবে। বাকি সব ইচ্ছে পূরণ হলেও এটা কোনোদিন বর্ষা পূরণ করতে পারেনি। বৃষ্টি এসে থেমো যেত, না হয় কারোর সাথে বের হতে ভয় পেত। সব মিলিয়ে এটা অসমাপ্ত হয়েছিল। আজ তা পূরণ হয়ে গেছে। বর্ষা আবিরের দিকে আর চোখে তাকায়। আইসক্রিমটা ওভাবেই আছে। বর্ষা এখন বুঝে যায় আবির ওর দরজার সামনে ফুল রাখত, কিন্তু সে বোকার মতো জিসানের কথা ভেবেছে। কি ভুলটাই না করেছে সে। সবকিছু আবির করত, কিন্তু ক্রেডিট নিত অন্য কেউ। বর্ষা বুঝতে পারছে না আবির তাকে এত অবহেলা করে চলছে, তবুও কেন যে বারবার ভাবনাতে আবির চলে আসছে, এটাই যেন বড় রহস্য লাগছে। খাচ্ছেন না কেন? আমার আইসক্রিম পছন্দ না। ও আচ্ছা, তাহলে দিন আমিই খাই। হুম। আপনি আমারটার অল্পটুকু খেতে পারেন। খেয়ে দেখেন, বৃষ্টির পানিতে ভেজা আইসক্রিম হেব্বি লাগবে। নিন নিন, আমাকে তো ডিভোর্সই দেবেন, একটু না হয় আমার কথা শুনুন। এরপর তো আপনার নিধির সব হবে, তাই না? নিধি শুধুই আমার বন্ধু, এর বেশি কিছু আমি ভাবিনি। ও আচ্ছা, যেভাবে চিৎকায়া থাকে মনে হয় না বন্ধু। তো সে আমার যা খুশি হবে, সমস্যা কি এতে? হবে কেন? জানেন আপনি বিবাহিত? আমি বিয়ে মানি না। নিজেই তো আমাকে পাওয়ার জন্য কত কিছু করেছেন। চোখে পড়েছিল কি কি করেছি, নাকি বিয়ের পর চোখে পড়ার মতো করে ভেবেছেন? আর কিসের বিয়ে? আমি আপনাকে সহ সম্পর্কটাকে মানি না একদমই। মানতে হবে না, আপনি তো। আবিরের ফোন বেজে ওঠে। আবিরের পেছনের পকেটে ফোনটা ছিল, সে গাছের গোড়ার দিকে সরে যায়। ফোন বের করে দেখে আলিফ সাহেবের কল। আবির রিসিভ করে। ওপাশ থেকে আলিফ সাহেব বলে, আবির, একটা কাজ কমপ্লিট, এখন আমার মতো করে বাকিটা করেছি, তুমি রেডি থাকো, খুব জলদি রহস্যময় সামনে আসতে যাচ্ছে। আর একবার সামনে আসলে তোমাকেই মারতে হবে তার। বাকি যত কিছু আছে আমি সামলে নেব, রাজনীতি নতুন করে শুরু করব। ওকে, সময় মতো সব হবে। আবির কথাটা বলে ফোন কেটে দিল। পকেটে রেখে পেছনে ঘুরে বর্ষাকে আবির খুঁজে পায় না। ডান পাশে বাম পাশে তাকায়, পেছনে তাকায়, কিন্তু কোথাও বসে নেই। আবির বোকার মতো কিছু সময় সেদিকে তাকিয়ে থাকে। কি বলবে বা করবে বুঝে উঠতে পারছে না। আবির বর্ষাকে জোরে ডাক দেয়। বর্ষা, বর্ষা, কোথায় আপনি? বর্ষা। কোনো উত্তর আসে না। আবির গাছতলা থেকে বাইরে আসে, দোকানের দিক তাকায়। দোকান খোলা আছে, কিন্তু বর্ষা তোর সামনে নেই। আবির দৌড়ে এগিয়ে যায় দোকানের সামনে। লোকটাকে জিজ্ঞেস করে, মামা, একটু আগে যে মেয়েটা আইসক্রিম কিনলো, সে কি আবার এখানে আইসক্রিম নিতে এসেছে? না তো। কেন, কি হয়েছে? সে আসেনি আর? ও। আবির দোকানের সামনে থেকে চলে আসে। আবারও গাছের গোড়ায় এসে আশেপাশে তাকালো। বর্ষাকে আবারও জোরে ডাক দেয়, বর্ষা, কোথায় আপনি? দেখুন, সামনে আসুন। এগুলো একদমই ভালো লাগে না আমার। আবিরের কথায় কোনো সারা শব্দ মেলেনি, কেবল গতি অনুসারে বৃষ্টি পড়ার শব্দ শুনতে পেল। চোখের সামনে বর্ষার হাসি মুখ ভাসতে থাকে, কিন্তু সেটা কল্পনায়। বর্ষা সেখানে নেই। আবির বাইকের কাছে এসে দাঁড়ালো। এখানেও নেই সে। কি করবে বুঝতে পারছে না। সবকিছু অসহ্য লাগছে। বর্ষাকে অনেকটা বকা দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে আবির। না, আর সহ্য করা যাচ্ছে না। শুভকে কল দিয়ে ফেললো। শুভ রিসিভ করে। আবির বলে, ভাই, বর্ষাকে খুঁজে পাচ্ছি না, দেখো তো বাড়ির দিকে যাচ্ছে নাকি। শুনতে পাচ্ছি না, বৃষ্টির শব্দ হচ্ছে। তোর ফোনে মনে হয় বৃষ্টির পানি যাচ্ছে। হ্যালো? ফোন ভিজবে না, স্যামসাং এর লেটেস্ট ওয়াটারপ্রুফ ফোন। তুই ভালো করে শোন। আমি কিছুই বুঝতে পারছি না। হ্যালো, কি বলিস? ধুর। আবির ফোন কেটে দিয়ে পকেটে ঢোকালো। কোনো দিক না থেকে বাইকে ওঠার জন্য প্রস্তুতি নিতেই ধুম করে একটা জোরালো কিছুর বাড়ি আবির তার পেছনের মাথার নিচের অংশ অনুভব করে। আবির সামনের দিকে ছিটকে পড়ে যায়। কাঁধের উপর ধপ করে পড়ল। নিজেকে ঘুরিয়ে সামনে আনার চেষ্টা করতে আরও একটা বাড়ি পিঠের উপর যে পড়ে। ঠিক তখনই আবিরের কানে একটাই চিৎকার ভেসে ওঠে, তোমরা কেন আবিরকে মারছো? কি করেছে ও? দয়া করে ওকে মেরো না, আবির মরে যাবে। দয়া করো, তাকে মেরো না। আবির, আবির, আমি এখানে। আহ! আবির সাথে সাথে শোয়া থেকে উঠে দাঁড়ায়। 1 সেকেন্ডে পেছন থেকে ঘুরে নিজেকে সামনের দিকে করে। হঠাৎ করে আবিরের মধ্যে শক্তি চলে এসেছে। একটা লোহার রড ওর দিকে এগিয়ে আসতে থাকে অনেক গতিতে, কিন্তু আবির সাথে সাথে সেটা ডান হাত দিয়ে ডিফেন্স করে সামনে তাকায়।
প্রাইভেটের আলো জ্বলে উঠল। বর্ষার মুখ চেপে ধরে আছে একটা ছেলে। প্রাইভেটের সামনে আরও 15 জন ছেলে। বর্ষার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আবির তাকে চেনে, সে হলো রিয়াজ। বৃষ্টির গতিবেগ অনেকটাই বেড়ে গেছে। রিয়াজ আর বর্ষাকে দেখে আবির ধরে রাখা রডটা ছেলেটার হাত থেকে কেড়ে নেয়। তারপরে ছেলেটার কান বরাবর খুব জোরে রড দিয়ে বাড়ি দিল। ছেলেটার সেই জায়গা ফেটে যায়, রক্ত বের হওয়া শুরু করছে। বর্ষা মুখ খুলে দেয় আবার। আবির, আপনি চলে যান, ওরা আপনাকে মেরে ফেলবে, প্লিজ এখান থেকে যান। আবির কোনো কথা বলে না, সে এগিয়ে আসতে থাকে। রিয়াজ বলে, তোর ওপর নজর ছিল, সুযোগ বুঝে চলে এলাম। হাট মাল সহ শিকারকে একসাথে পাবো ধারণা করিনি। ওই তপন শিকারটাকে আধমরা করে গাড়িতে তোল। রিয়াজের কথা শুনে আবিরের পেছন থেকে দুটো ছেলে আসে। তপন নামের একটা ছেলে আবিরের পিঠে ছুরি বসিয়ে দেয়। আবির কিছু বলতে পারে না, সে যেন নীরব নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু তার আগে ওরা দুজন ধরে ফেলে। আবিরের কোনো শব্দ নেই, সে নিস্তব্ধ, সে নড়ছেও না, চোখের পাতা আর মেলছে না। স্মার্ট দেখতে ছেলেটা এখন নীরব হয়ে আছে। তবে কি সে মারা গেছে? ওরা দুজন আবিরের 2 হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। বর্ষা কাঁদতে কাঁদতে বলে, আবির, তোমরা ওকে মেরে ফেললে কেন? আবির, আমার জন্য সব হয়েছে। আবির। বর্ষা যেন বুঝতে পারছে না ঠিক কি ঘটতে যাচ্ছে। কান্নায় সে কথাই বের করতে পারছে না। এই প্রথমবার বর্ষা কোনো ছেলের জন্য খুব করে কাঁদছে, আর এই মুহূর্তে নিজেকে আবিষ্কার করে ফেলেছে। সে আবিরকে সত্যিই মন থেকে ভালোবেসে ফেলেছে, যেখানে কোনো ক্ষোভ নেই, নেই কোনো তাচ্ছিলের ব্যাপার স্যাপার। শুধু আবিরকে হারানোর যে প্রবল উৎকণ্ঠা, তা নিজের মধ্যে পীড়া দেওয়া শুরু করেছে। বর্ষা যেন দিশেহারা, দিক বেদিক যেন তার চিন্তাগুলো ছুটে বেড়াচ্ছে। আবিরের রক্তাক্ত শরীর বৃষ্টির চোখের সামনে দিয়ে নিয়ে গেল। আবির যেন আর নেই এই ধরনীতে। আবিরকে ওরা গাড়িতে তুলল, বর্ষাকেও ধরে গাড়িতে ঠেলে তুলে নিল। কেউ নেই এখানে, সবকিছু অন্ধকারই হয়ে গেছে, কেউ বাঁচাতে আসেনি ওদের। রিয়াজ গাড়িতে উঠে বলল, হৃদয়, দেখ তো মালটা মরে গেছে কিনা। না মরলে গাড়ির ভিতর চিকিৎসার সব ব্যবস্থা আছে। তুই তোর ডাক্তার চিকিৎসা শুরু করবে। ওকে তো এত তাড়াতাড়ি মরতে দেওয়া যাবে না। ওর সামনেই ওর মালটাকে খাবে, শুধু দেখবে, তাকে দেখানোর জন্য হলেও বাঁচিয়ে রাখতে হবে। হৃদয় ওদের মধ্যে ডাক্তার, রিয়াজের বন্ধু। হৃদয়েরই প্ল্যান ছিল এভাবে তুলে আনার আবির ও বর্ষাকে। হৃদয় আবিরের কাছে যায়, বেঁচে আছে কিন্তু রক্ত বের হচ্ছে অনেক। চিকিৎসার সবকিছু গাড়ির ভেতরে আছে। রক্ত বন্ধ করার প্রসেস কমপ্লিট করে হৃদয়, তারপর ক্ষতস্থান সেলাই করে দিল। হৃদয় বলে, রিয়াজ, রক্ত লাগবে, অনেকটাই রক্ত বের হয়েছে। প্লিজ আবিরকে ছেড়ে দাও, ও কিচ্ছু করেনি, সব তো আমার জন্য হয়েছে। ওকে ঠিকভাবে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে যাও। শালের চোখ মুখ বেঁধে তো বেশি বকছে। বর্ষার মুখ ওড়না দিয়ে বেঁধে দিল। রিয়াজ হৃদয়ের দিকে তাকে বলে, আরে পাশের একটা বক্সে দেখ, গ্রুপ মার্ক করে রক্তের ব্যাগ, সবকিছু থাকে গাড়িতে, আমি সবকিছু রেখে দেই যখন যেটা প্রয়োজন। হৃদয় রক্তের বক্স ওপেন করে আবির কি গ্রুপ সেটা হৃদয় জানে না, কিন্তু আন্দাজে সবার যে গ্রুপটা বেশি কমন থাকে সেটাই দিয়ে দিল। এর বেশি করানোর নেই হৃদয়ের, মরে গেলে যাবে, এত প্যারাও নেই। একটা ভাঙা বাড়ির কাছে এসে থামলো গাড়িগুলো। কয়েকটা গ্রাম পেরিয়ে একদম নির্জনে ওরা এসেছে। রাত হয়ে গেছে, নির্জন জায়গা, তার উপর প্রবল বৃষ্টি, কেউ ভুলেও এদিকে আসবে না। রিয়াজেরা এখানে মাঝে মধ্যে পতিতা এনে রাতের পর রাত মজা মাস্তি করে। দলে ভারী ওরা, তার উপর চেয়ারম্যানের ছেলেপুলেরা, কেউ সাহস করেও কিছু বলতে আসবে না, তাকে বেনো এদিকে। এজন্য রিয়াজ এসব নিয়ে একদমই ভাবছে না। একসাথে দুটো কাজ করার প্ল্যান করে নিয়েছে রিয়াজ। আবিরকে মারবে আর বর্ষাকে নিয়ে মজা করবে সবাই, শুধু বর্ষাকে বাঁচিয়ে রাখবে আর আবিরকে পাঠাবেও পারে। আবিরকে ধরে নিয়ে আসে রুমের মধ্যে, একটা চেয়ারে খুব শক্ত করে আবিরকে বসিয়ে দৌড়িয়ে দিয়ে বেঁধে দিল। আবির মাথা নিচু করে আছে, এখন ওর জ্ঞান ফেরেনি। বর্ষাকে একটা বিছানায় নিয়ে বসালো, তারপর তাকেও বেঁধে দেওয়া হলো। রিয়াজ বাপ্পির দিকে তাকিয়ে বলে, মাল বের কর, আগে পিনিক থেকে নেই, তারপর দুপুরে দেখছি। নেশায় পুরো জমে আছে, সাথে বৃষ্টি হচ্ছে, মাংসের সাথে ড্রিঙ্কস, তারপর এই মেয়েটাকে ইচ্ছে মতো খাবো, জলদি কর। বাপ্পি সহ কয়েকটা ছেলে মদের বোতল বের করা শুরু করেছে। রুমের ভেতর আগে থেকে ছিল, সবাই গোল হয়ে বসে রিয়াজের সামনে। বসা বিছানার সাথে বাঁধা, আবিরকেও বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। ওদিকে ওরা আড্ডায়, আর এদিকে শুভ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। আবিরকে লাগাতার ফোন দিচ্ছে, কিন্তু আবির রিসিভ করছে না। সে মাসুমকে ফোন দেয়। বস বলেন।
আবিরের নাম্বারের লোকেশন আমাকে দে। আচ্ছা। মাসুম তার কাজ শুরু করে। শুভ রেডি হয়ে আছে। তারপর রিয়াজদের ড্রিঙ্কস করা শেষ, তবে এখনো এক বোতল বাকি আছে। বাপি ওটা হাতে তুলে নিতে যাচ্ছিল, কিন্তু রিয়াজ থামিয়ে দেয়। রিয়াজ নিজেই হাতে নিয়ে ওঠে দাঁড়ালো। বাপ্পিও বলে, ভাই তোমার এখনো কি নেশা হয়নি? এটা আমার জন্য না, দেখতে থাক। রিয়াজ আবিরের দিকে এগিয়ে আসলো। বোতল থেকে ড্রিঙ্কস হাতে ঢেলে আবিরের মুখে তরলগুলো ছুঁড়ে দিল। আবির সাথে সাথে সেন্স চলে আসে। আবির জোরে একটা শ্বাস নেয়, হাতে বাঁধন অনুভব করে, তবে গায়ে আগের মতো ব্যথা নেই। বেশ ভালো মতোই মনে হচ্ছে সেবা করা হয়েছে আবিরের। হৃদয় ভালো মানের একজন ডাক্তার হলো রিয়াজের সাথে মেশে রোজ রাতে। আবির চোখ মেলে তাকায়, সামনে রিয়াজ দাঁড়িয়ে আছে। রিয়াজের পেছনে ওর গ্যাং, ওর ছেলেপুলের আছে। বসা পাশের একটা ভাঙাচোরা বিছানায় বসে আছে, হাত পা মুখ কাপড় দিয়ে বাঁধা, গায়ে শাড়িটা প্রায় আধা কলা হয়ে আছে। আবির বলে, বাঁচিয়ে রেখেছিস তাহলে আমাকে? বাপরে, কেক শিয়ালের মতো দেখে উঠছিস, পুঁটি মাছের মতো হয়ে আসিস, তবুও এখনো কথা ভালোই বের হচ্ছে মুখ দিয়ে। জানিস আমরা কতজন আছি? বুনো কুকুর দল বেঁধে শিকার করে, কেন জানিস? কারণ তারা একা কখনো হিংস্র হয় না। কুকুরেরা দলে ভারী হবেই, কিন্তু সিংহ একাই শিকার করতে বের হয়। সিংহের শিকার কেড়ে খাওয়ার মতো সাহস কুকুর দলের নেই, বরং কুকুরের করা শিকার সিংহ এক নিমেষেই কেড়ে নিতে পারে। এর জন্য সিংহের থাবার প্রয়োজন হয় না, একটা গর্জনই যথেষ্ট। বর্ষা আবিরের গলা স্বর শুনতে পেয়েছে। আবির বেঁচে আছে করে কিছু বলছে বর্ষা, কিন্তু মুখে কাপড় বেঁধে রাখার ফলে কিছু সঠিকভাবে বের হচ্ছে না। গুঙানির মতো শোনা যাচ্ছে বর্ষার চিৎকার, তবে সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। চোখে মুখে ভয় নেই, 20 জন তো হবেই। সবার কাছে বিপরীত জনকে মারার জন্য অস্ত্রও আছে। যে কেউ যে কোনো সময় নোটিশ ছাড়া আবিরকে মেরে ফেলতে পারবে। তবুও আবির যেন সাহস দেখে কথাগুলো বলছে। আবির অনুভব করে ওর ফোন বাজছে। শুভ ছাড়া কেউ হয়তো তাকে ফোন দেবে না। লাস্ট কল শুভকেই করেছিল সে, আর শুভ যদি কল করেই থাকে তাহলে আবিরের লোকেশন খুঁজে বেরও করতে পারবে। আবির এখন একটা গেম খেলবে, যার নাম মাইন্ড গেম। গেমটা হলো শুভ না আসা অব্দি ওদের সাথে কথা চালিয়ে যেতে হবে। ভাই পোলার সাহস দেখছো? আমাদের সামনে কি সাহস নিয়ে কথা বলছে? ওকে কি মেরে ফেলবো? না, এখন না। মারার সময় সব মানুষ একটা হা হতাশ করে। যাই হোক, তোর নাম আবির তো, তাই না? আগে কোনোদিন গ্রামে দেখিনি। এলাকায় নতুন। দেখ ভাই, তোর সাথে কোনো ঝামেলা আমাদের ছিল না। হুট করে তোর নায়িকাকে ভালো লাগছে, একটু টিস করলাম, তার জন্য তুই আমার লোককে মারছিলি সে হাসপাতালে। তোকে মেরে ফেলতে ইচ্ছা করছিল রে, কিন্তু তোর কথা ভালো লাগছে ভাই। তুই যা, মেয়েটা থাকবে, তুই চলে যা, সুযোগ দিলাম তোকে। ভাই তোর তো রাজকপাল, ওই প্রথম কাউকে ছেড়ে দিচ্ছে। যা, তোর লাইফটা নিয়ে এনজয় কর, বেঁচে গেছিস। পালা, দৌড়ে পালা, পিছনে তাকাবি না। থাকবি। এলাকাটা ভালো না, আমরাও ভালো না, সাবধান থাকবি। তোদেরকে কে বলল যে আমি ভালো? আবিরের কথা শুনে সবাই বোকার মতো তাকায় ওর দিকে। আবির এই সিচুয়েশনে এমন কথা বলতে পারবে কেউ তা এক্সপেক্ট করেনি। আবির কাছে আসলো রিয়াজ, গালে জোরে একটা ঘুষি দেয়। আবির বলে, বর্ষাকে একটু বাইরে যেতে দে। কেন রে শালা? আমি চাই না সে আমাকে ভালোবেসে ফেলুক। মানে ওই, তুই কি বেঁচে থাকার চিন্তাও করছিস? বাপ্পি মেনশন দে তো। রিয়াজের হাতে ছুরি দেয় পিস্তল। হৃদয় যে বর্ষার চোখ আর মুখ থেকে কাপড় সরিয়ে ফেলে। বর্ষা আবিরের দিকে তাকায়। রিয়াজ পিস্তলটা আবিরের কপালে ঠেকিয়ে বলে, মাত্র 1 সেকেন্ড লাগবে তোকে মারতে। তুই আর্তনাদ না করে স্বপ্ন দেখছিস, তাই না? তোর স্বপ্ন তোর ভীষণ ভরে দিব শালা। আবারও ভুল করলি। ভুল? কিসের ভুল? পিস্তল কপালে ঠেকিয়েও আমাকে মারলি না, এরপর তো পালাতে চাইলেও আমি সুযোগ দেব না। তোকে আমি প্লিজ ওকে কিচ্ছু বলবেন না, ওকে ছেড়ে দিন। আবির, কেন আপনি ওদের সাথে কথা বলছেন এভাবে? মাফ চেয়ে নেন, আপনি চলে যান, নরম হয়ে কথা বলুন। কি আজব, মেয়েদের চেনা এত জটিল কেন হয়? একবার আমাকে লুজার বলে গালি দাও, আবার সাহস দেখালে বলো কথা না বলতে। ভয়ে চলে যেতে হবে, তাই তো? মানে মেয়েরা চাইটা কি? তার জন্য ভালো হলেও দোষ, তাকে বাঁচানোর জন্য খারাপ হলেও দোষ। এত কিছু জানি না আবির, আপনার এই রূপটা আমার সহ্য হচ্ছে না।
আপনি আগেই ভালো ছিলেন, এভাবে মোটেও বানাচ্ছি না আপনাকে। কি হচ্ছে আপনার মধ্যে আমি জানি না, তবে আপনি আমাকে বাঁচাতে আসবেন না। আপনি বের হয়ে যান, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমি এরকমই, অভিনয় করে আমি বেঁচে থাকলেও ভালো লাগা আনতে পারবো না। কিন্তু আমি কেন যাব? কেন আমার ক্ষতি আপনি চাইছেন না? এত কিছু বলার সময় নেই, আপনার ওকে প্লিজ ছেড়ে দিন। ওকে আর মারবেন না প্লিজ, আপনাদের পায়ে পড়ি, আপনারা আর ওকে মারবেন না। আপনারা যা খুশি আমার সাথে করুন, কিন্তু আবিরকে ছেড়ে দিন। প্রমিস, আমি বাধা দেব না আপনাদের, শুধু ওকে ছেড়ে দিন। কি বলো ভাই, কি করবো আমি এই শালাটাকে? মেয়ে তো সেদে আমাদের সাথে মজা করতে চাইছে, এটাকে নিয়ে কি করব? দে, ছেড়ে দে, বলো দেখ। হালার পক্ষে সবাই মতো আমার তুলে আনলো, এমনিতে সে কিছুই করতে পারবে না। পুলিশ ডাকবে, থানায় গেলে তাকেই ভরে দেওয়া খেতে দেবে। ওকে, তাহলে ছেড়ে দিই, এমনিতেই উঠে দাঁড়াতে পারবে না। যা, বেটা চলে যা। বাপ্পি এসে আবিরের হাত পা খুলে দিল বাঁধন থেকে। আবিরকে টেনে তুলে দাঁড় করালো। বর্ষার হাত পা খুলে দেওয়া হয়েছে, তবে বর্ষা স্থির হয়ে বসে রইল সেখানে। আবিরের হাত ধরলো বাপ্পি, কাপড় টেনে বাইরে এনে জোরে একটা ধাক্কা দিয়ে দরজা আটকে দিল। রিয়াজ এগিয়ে যায় বর্ষার দিকে। 20 জন ছেলের সাথে বর্ষা একা। বর্ষা চোখ বন্ধ করে নিয়েছে, সে বুঝে গিয়েছে ওর সাথে কি হতে যাচ্ছে, কিন্তু মনে মনে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করলো কেউ তাকে বাঁচাতে আসবে না। বর্ষা হয়তো ভেবেছিল আবির বলবে আমি আমার বর্ষাকে ছেড়ে যাব না, কিন্তু না, আবির এমনটা বলেইনি। একবারও সে ঘুরে বর্ষার দিকে তাকালো না। বর্ষা মনে মনে বলে সব ছেলে একই রকম, কেউ ভালোবাসা খুঁজতে আসে না, সবাই স্বার্থপর হয়ে থাকে। আবিরও এমন করলো আমার সাথে, কাউকে আর বিশ্বাস নেই, আর কোনো বাধাও নেই কুকুরগুলোর সামনে আমি নিজেকে বিলিয়ে দিতে। আমি সর্বদা প্রস্তুত, কাপুরুষের থেকে এমন নরপশু অনেক ভালো। বর্ষার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে অনেক, কিন্তু পারছে না, তাই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়া শুরু করেছে। রিয়াজ বর্ষার হাতে হাত রাখলো, তখনই জোরে জোরে দরজায় শব্দ হতে থাকে। রিয়াজ প্রথমে পাত্তা না দিলেও শব্দটা বেশি হতে সে বিরক্ত হয়ে পড়ে। ওই শিমুল, দেখতো কোন হালা আসলো। এই নে পিস্তল, হালা পরিচিত না হলে দিবি কপালে চাইবে। হবেই বা না কেন, টিনের দরজা, আস্তে করে হাত দিলেও শব্দ হয়, কিন্তু ওপাশ থেকে তো জোরেই ধাক্কা দিছে, তাই শব্দ হচ্ছে আরো বেশি। বর্ষা লাফ দিয়ে চোখ মেলে তাকায়। রিয়াজ বিরক্ত হয়ে বলল। রিয়াজের থেকে পিস্তল নিয়ে শিমুল নামে একটা ছেলে এগিয়ে যায় দরজার দিকে। ধীর পায়ে এগিয়ে গেলে দরজার আশার থেকে শিকল খুলে আস্তে আস্তে খোলার চেষ্টা করছে শিমুল, কারণ হঠাৎ করে কেমন ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। শিমুল দরজা খুলে ফেললো। ওদিকে ভেতরে বর্ষার কাঁধ থেকে শাড়ির আঁচল নামিয়ে ফেলেছে রিয়াজ। সবাই বেশ নেশায় আসক্ত। টাকার নারীর নেশায় পৃথিবীতে সবচেয়ে বড় নেশা, যা ড্রিঙ্কসের নেশাকেও হার মানাবে। এদিকে শিমুল দরজা খুলে দাঁড়িয়ে দেখে খালি গায়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ চমকানির আলোয় এতটুকুই সে বুঝতে পারল, পরিচিত কেউ কিনা তা বোঝার জন্য শিমুল প্রশ্ন করে, কে তুই? পেছন ফিরে কেন আছিস? ঘুরে দাঁড়া, এই কে তুই? লোকটা কোনো উত্তর দেয় না, স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। বৃষ্টির পানি গিয়ে এসে পড়ছে তার। শিমুল রেগে যায়, এমনিতেই বর্ষার নেশা সেই সন্ধ্যা থেকে পেয়ে বসেছে তার। এই অচেনা কারোর জন্য অযথাই বাইরে এসে আসতে হয়েছে ওর। শিমুল পিস্তলে একটা টান দিয়ে গুলি লোড করে নিল, তারপর হাতে তুলে গুলি চালানোর প্রস্তুতি নিতে লোকটা ঝড়ের ঝাপটার সাথে নিজেকে ঘুরিয়ে শিমুলের থেকে পিস্তল কেড়ে নিয়ে ঠাস করে একটা গুলি চালায়। গুলিটা শিমুলের বুকে যেয়ে লেগেছে। মজার ব্যাপার হলো ঝড়টা ঠিক সেই সময় থেমে পরিবেশে নিস্তব্ধতা ধারণা করেছে। গুলির শব্দ ভেতরে থাকা মানুষগুলোর কানে যে পৌঁছেছে। রিয়াজ বলে, ওই কে একজন যে দেখতো শিমুল আবার কি আকাম করছে, ধরে নিয়ে আয় ওরে, ঝামেলা ভালো লাগছে না। সাফি নামের একটা ছেলে এগিয়ে গেল দরজার দিকে। দরজার এপাশে পা রাখতেই আবারও ঠাস করে একটা গুলির শব্দ হয়। সাফির পেটে গুলি লেগে বাইরে এসে পড়ে। সবাই চমকে উঠল, পরপর দুটো গুলি কে চালাবে। রিয়াজ রেগে বলে, ওই বাপ্পি, দেখতো বাইরে কি হচ্ছে, সবগুলোরে মেরে ফেলবো, কাজের সময় ঝামেলা করলে যা তাড়াতাড়ি। রিয়াজের কথা শুনে বাপ্পি বেশ দ্রুতই বাইরে আসলো, মুখে কাপড় বাঁধা, খালি গায়ে দাঁড়ানো। দূর থেকে বড় ঝড় আসার শা শা শব্দ শোনা যাচ্ছে, যেন ঝড় গাছের পাতা সাথে ভালোবাসা বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। বাপ্পি সে প্রশ্ন করে, হচ্ছে এখানে, কে তুই? বাপ্পিরে কাঁধ বুকে গুলি এসে লাগে। বাপ্পি ছিটকে এসে পড়ে ভিতরে, মরার আগে জোরে চিৎকার করে বলে, ভাই। বাপ্পির আর কোনো কথা শুনতে পারে না কেউ। ঘরের মধ্যে চার্জার লাইট জ্বালানো। দরজার দিকে আলো ফেলেই দেখতে পারে সাদা গেটস পরা, কালো প্যান্ট পরে একজন দাঁড়িয়ে আছে। ডান হাতে পিস্তল লোকটার, মুখটা টি শার্ট দিয়ে বাঁধা, কিন্তু চোখ দুটো দেখা যাচ্ছে। খালি গায়ে থাকা লোকটার পেটানো শরীর দেখে কিছু সময় ধরে সবাই ভাবতে থাকে কি হতে পারে, কিন্তু রিয়াজের
মনের রাগের বিশালতা এসে ভর করেছে। ওই কুত্তার বাচ্চা, মাথার চোখ, কে তুই? সাহস হয় কি করে আমার লোকদের মেরে ফেলেছিস? তোকে আমি মেরেই। রিয়াজ পুরো কথা শেষ করতে পারে না। একটা গুলি ওর ডান কাঁধে এসে লেগেছে। পিস্তল আর গুলি নেই। লোকটা পা বাড়ির সামনে এগিয়ে আসে, এক হাঁটু ভাঁজ করে বাপ্পির কোমর থেকে পিস্তল হাতে তুলে নিল। শাঁসা শব্দ প্রখর হয়, যেন ঝড়ের গতিবেগ জানান দিচ্ছে রিয়াজরা সবাই মরতে চলেছে। ঘটনার আকস্মিকতায় কেউ কোনো কথা বলছে না, হাওয়ার মতো দাঁড়িয়ে দেখছে। কিন্তু একটা ছেলে হাতের রড নিতেই লোকটা পিস্তল তাক করে সোজা মাথায় গুলি করে। কি এবার ভয়ে নড়ছেও না, বুঝে যায় খালি গায়ে থাকা লোকটা একজন প্রফেশনাল পিস্তলবাজ। পিস্তল চালানো স্টাইল যেন এটাই প্রকাশ করছে। ঝড় চলে এসেছে, শাঁসা করা শুরু করেছে প্রকৃতি। ঝড়ের চোটে খোলা দরজা ভেঙে বাইরে চলে গেল। এ যেন কোনো ঝড় নয়, মৃত্যু ফেরেস্তা এসেছে। লোকটা এগিয়ে গেল ভেতরে। রিয়াজ কোকাতে কোকাতে বলল, কে তুই? আবির? কিন্তু ও তো চলে গেছে, তাহলে কে তুই? লোকটা এসে চেয়ারে বসলো, পায়ের উপর পা তুলে দেয়। ঝড় আবারও থেমে গেছে, বৃষ্টি শুরু হয়েছে এবার। লোকটা বসে চেয়ারে হেলান দিল, বর্ষার দিকে তাকায়। বর্ষার চোখ গোল গোল করে তাকিয়ে আছে এই অচেনা লোকটার দিকে, মুখ ঢাকা। চোখ দুটো সেই দিনের ছেলের মতোই লাগছে, যেদিন রনিদের থেকে বাঁচিয়েছিল যা, সেই ছেলেটাই। তার চোখ দুটো বর্ষা মাস্ক পরলেই চিনতে পারে এ সেই ছেলে। তবে কি এই ছেলেটাই মিস্টার রহস্যময়? হৃদয় হাতে ছুরি নিয়ে এগিয়ে আসে সামনে, চিৎকার করে বলে, আমার বন্ধুকে মারছিস? কে তুই? সাহস থাকলে মুখ দেখা। লোকটা শব্দ করে হাসলো। হাসি দিতে আরও একটা ছেলে মুখ ঢাকা অবস্থায় ঘরের ভিতর প্রবেশ করল, দুই হাতে দুইটা পিস্তল। ছেলেটা এসে কোনো কথা ছাড়াই দাঁড়িয়ে থাকা অন্য ছেলেদের দিকে গুলি চালানো শুরু করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘরে থাকা জীবিত মানুষগুলো নিস্তব্ধ হয়ে নিচে পড়ে থাকে। রিয়াজ বুঝে গেছে এরা খুব ভালো পিস্তল চালাতে পারে। যে সামনে আসতে চেয়েছে তাকে আগে মেরেছে। প্রতিরক্ষা কিংবা এদের দুজনকে মারার মতো অস্ত্র থাকলেও সাহস করে সামনে আসেনি। এখন এই অল্প আলো ঘরে 5 জন মানুষ, 2 জন মুখোশ পরা, একজন গুলি বিধ্বস্ত রিয়াজ, আরেকজন ডাক্তার, আরেকজন মায়াবী সুদর্শনী হরিণী বসে আছে অবাক চোখে। বর্ষা থেকে উঠে দাঁড়ালো খালি গায়ের লোকটা। বর্ষার দিকে এগিয়ে গিয়ে বর্ষার পরে থাকা আঁচলটা তুলে ঠিকভাবে ঢেকে দিল। বর্ষা শুধু ফ্যাল করে তাকিয়ে দেখছে। ছেলেটার চোখ অসম্ভব আকর্ষণীয়, সে আকর্ষণের মায়া কাটানো অসম্ভব ব্যাপার। মাস্ক পরা ছেলেদের চোখ আসলে সুন্দর হয়। কে তোরা? এখানে কেন এসেছিস? আমাকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি ভাই, আমাকে মাফ করে দে। বর্ষা তার দিকে তাকায়, কণ্ঠটা খুব পরিচিত লাগছে ওর কাছে। তবে রিয়াজ উঠে দাঁড়ায়। খালি গায়ে থাকা লোকটা রিয়াজের 2 পায়ে গুলি করে। রিয়াজ যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানে জ্ঞান হারালো। হৃদয় হাঁটু ভাঁজ করে বসে হাত তুলে মাপ চেতে শুরু করেছে। খালি গায়ে থাকা লোকটা ইশারায় বোঝায়, তুই চলে যা এখান থেকে, দৌড়ে যাবি। হৃদয় দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল, পেছনে একবার তাকালো না। সে দৌড়াতে শুরু করেছে। এখন নির্জন রুমে মাত্র 3 জন লোক। বর্ষার 2 জন ছেলের দিকে তাকিয়ে আছে। বর্ষার এখন ভয় লাগছে না। খালি গায়ে থাকা লোকটা চলে আসার প্রিপারেশন নিতেই বর্ষা উঠে দৌড়ে খালি গায়ে থাকা লোকটাকে জড়িয়ে ধরে। শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বর্ষা বলে, আমি তোমাকে খুঁজে পেয়েছি, আর যেতে দেব না। আমি যতবারই বিপদে পড়েছি তুমি ততবারই আমাকে বাঁচাতে এসেছো। আমি তোমাকে ছাড়তে চাই না, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। প্লিজ আমাকে ছেড়ে তুমি যেও না। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই। কে তুমি? বর্ষাকে ছাড়িয়ে নিল লোকটা, তারপর শব্দ করে হেসে উঠল। পাশে থাকা ছেলেটা বর্ষাকে গম্ভীর গলায় বলে, আবিরকে আপনি ভালোবাসেন না? সে তো ভীতু, আমাকে এখানে রেখে সে ঠিকই চলে গেছে, কাপুরুষ একটা। ভাই আমি বাইরে অপেক্ষা করছি, তুই তাহলে আয়। লোকটা চলে গেল। খালি গায়ে থাকা লোকটা বর্ষার মুখের দিকে তাকিয়ে আছে। বর্ষার দিকে তাকিয়ে সে আবার শব্দ করে হাসলো। বাম হাত উঠে আস্তে আস্তে মুখ থেকে কাপড় সরাতে শুরু করে। কাপড়টা প্রায় নেমেই গেছে। তারপর ঠোঁটের কাছে এনে ছেলেটা একটু থামলো। তারপর বর্ষার দিকে নীরের দৃষ্টিতে চেয়ে থেকে চোখের পলকে কাপড় টেনে নিচে ফেলে দিল। বর্ষা হা করে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। বর্ষা কথা খুঁজতে থাকে সামনে থাকা ছেলেটাকে কি বলবে, কিন্তু সে এতটাই অবাক হয়েছে যে সে কি বলবে বুঝতে পারছে না। বর্ষার আবেদনময়ী মুখের ঠোঁট যেন স্থির হয়ে হা অবস্থায় থেমে গেছে। এটা হওয়াটাও স্বাভাবিক তার, কেননা বর্ষার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে হলো আবির। আর এরকম অবস্থায় আবিরকে দেখে বর্ষা কথা মৃত হয়ে গেছে। বেশ কিছু সময় দুজন দুজনার দিকে তাকিয়ে থেকে বর্ষা নিজেই বলল, আবির? এখনো চিন্তা কষ্ট হচ্ছে মিস বর্ষা?
মানে? মিস বর্ষা বলেছি, কারণ আপনার আবির একটু আগেই মারা গেছে। যখন আপনি মিস্টার রহস্যময়কে জড়িয়ে ধরে বলেছিলেন আবির লুজার, তখনই আবির মারা গেছে আপনার থেকে। আপনার প্লে গার্ল চরিত্র আবার ফুটে ওঠার কারণে আবারও আবির মরে গেছে। আপনি একটা মনে কতজনকে ভালোবাসা দেখাবেন? জিসানকে তো শুরু থেকেই ভালোবাসছিলেন, সে নয় হুট করে আবির আপনাকে ইগনোর করায় আবিরকে আপনি ভালোবাসতে যাচ্ছিলেন। আবিরকে তো আপনি নিজেই মেরে ফেলেছেন। আবির মরে গেছে, তারপর মিস্টার রহস্যময়কে ভালোবাসলেন। আমাকে একটু বলবেন আর কত ভালোবাসা নিয়ে খেলবেন আপনি? হাস্যকর লাগে অনেক। এত সহজে ভালোবাসি কথাটা বলতে নেই। যদি কেউ সহজে ভালোবাসি কথাটা ব্যবহার করে, প্রকাশ করে, এটার মূল্য থাকে না। হাস্যকর মনে হয়। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি মানুষটাই তো ভুলে ভরা। একটা সত্য কথা বলি, জিসান, প্লাবন, রনি, সাইব, আকাশ, সুমন আর মিস্টার রহস্যময়কেও আপনাকে ভালোবাসিনি, কোনোদিন বাসতো না। আপনাকে একজনই ভালোবেসেছিল, আর সে হলো আবির। কিন্তু আবির এই মুহূর্তে মরে গেছে। ওর লাশ দেখতে পাচ্ছেন আপনি? আমার বুকের বাঁ পাশে আবিরের লাশ চলছে। একটু পর সে ছাই হয়ে উড়ে যাবে বাইরের এই ঝড়ো অনলে। আপনাকে সবাই সবসময় ভালোবাসা দেখিয়েছে, দেওয়ার চেষ্টা করেছে, আপনি গ্রহণ করেননি। আপনি যেমন ঠকিয়েছেন তেমনি এখন ঠকে গেলেন। আবির আপনাকে সত্যি ভালোবাসতো। আবির চরিত্রটা কখনো আর আমার মধ্যে আপনি দেখবেন না। আপনার অভিনয়ের ছুরিতে সে নিহত। আবির কষ্ট পায়, আবির কান্না করে, আবিরের মন খারাপ হয়, কিন্তু আপনার সামনে থাকা এই রহস্যময়ের কোনো অনুভূতি নেই। আবির কথাগুলো বলে ডান হাতে থাকা পিস্তল রিয়াজের লাশের দিকে তাক করে ঠাস ঠাস করে পরপর 3টে গুলি করলো। বর্ষা ভয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে নতুন রূপে থাকা আবিরকে দেখে। সত্যি এটা একজন অপরিচিত আবির, যার সাথে বর্ষা কোনোদিন মেশেনি জানা। আবিরের মধ্যে দুটো চরিত্র, আবির আর মিস্টার রহস্যময়। আবির চরিত্রটা এখন মরে গেছে, মিস্টার রহস্যময় চলে এসেছে সামনে। বর্ষাকে বলে, এই হলো আমার হিংস্রতা। যতবারই আপনি বিপদে পড়েছেন আমি বাঁচিয়েছি, মার খেয়েছি আমি, কিছুই তো করিনি। আবির তাহলে কেন আমাকে বিয়ের পর থেকে এড়িয়ে চলছিল? এসব বাদ দিন, কোনো লজিক নেই আপনার প্রশ্নের। আবির, আমি এত কিছু জানি না, বুঝতেও চাই না। তুমি আবির, তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি, মানে ভালোবাসি। চুপ, অসহ্য লাগছে তোর কথাগুলো শুনতে। বর্ষা কিছু বলতেও পারে না, আবিরও কিছু বলে না। ফ্লোর থেকে টি শার্ট তুলে নিয়ে গায়ে পড়ল আবির। তারপর সে বাইরে বের হয়। শুভ দাঁড়িয়ে আছে। শুভকে দেখে বর্ষা চমকে গেল। আবির বর্ষার হাত ধরে বাইরে টেনে নিয়ে যায়। বাইকের কাছে এসে হাত ছেড়ে দিল। আবির বাইকের উপর চড়ে বসে। বর্ষা বাইকে উঠল। তারপর সেখান থেকে বাইকে নিয়ে চলে যায়। তারপর আবির বেশ চিৎকার শুনতে পাচ্ছে নিচ থেকে। রাতে এসে চিলেকোঠার ঘরে এসে বসেছিল, ঘুমিয়েও পড়েছিল শেষ রাতে। গায়ে হালকা হালকা জ্বর এসেছে। আবির চিৎকার শুনে নিচে যায়। সবাই ড্রয়িং রুমে বসে আছে। নীরব আর নীরা এসেছে। আবিরকে দেখে শুভ এগিয়ে আসে, কানে কানে বলে ঝামেলা বেঁধে গেছে নীরার বরের জন্য। নীরব আবিরকে দেখেই বলে, দাদু, কালকে কি হয়েছে সবটা তো শুনলে না? রিয়াজের সাথে আবির ঝামেলা করেছে, ওর লোকদের সে পিটিয়েছিল। কি আবির, তুমি জানো রিয়াজ কত বড় বেয়াদব ছেলে? ও যে কোনো সময় ক্ষতি করতে পারে। কিন্তু রিয়াজ আর বেঁচে নেই, সারা এলাকা হয়েছে খবরটা। সকালে উঠে শুনলাম রিয়াজকে কারা যেন গুলি করে মেরেছে। পুলিশ পুরো এলাকা খুঁজছে আবিরকে। মানে আবিরের সাথে রিয়াজের শেষ ঝামেলা হয়েছে। অনেকেই এটা দেখেছে, পুলিশকে সেটাই বলেছে সবাই। আবির, তুমি যে কি করো? মানে আবিরকে কি পুলিশ ধরে নিতে আসবে নাকি? জানি না, হয়তো এখনই চলে আসতে পারে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। সবাই বেশ ভয়ে তাকালো দরজার দিকে, কিন্তু আবির সত্যিই ঝামেলা করতে পারে এটা কেউ বুঝতে পারছে না। এমন আবাগোবা ছেলে যে মারামারি করবে শুনেই হাসি পাচ্ছে, কিন্তু দরজা খোলার পর পুলিশকে দেখে সবাই ভরকে গেল। আসলে পুলিশ এসেছে। আবির শুভর দিকে তাকায়। শুভ ইশারায় বলে সমস্যা নেই, তা না গেলে যেতে পারিস। পুলিশ এসে বলে, আবিরকে? জি, আমি আবির। কালকে রিয়াজের সাথে আমার ঝামেলা হয়েছিল। সে আমার কাজিনকে বাজেভাবে টিচ করে, এজন্য লোককে আমি পিটিয়েছিলাম। তারপর আর কিছু জানাইনি। বুঝলাম না, কিন্তু তবুও থানায় চলেন, আরো কিছু জিজ্ঞাসা করতে হবে। রিয়াজ খুন হয়েছে, আর যে ছেলেটাকে আপনি পিটিয়েছিলেন তার লাশও সেখানে ছিল।
কিন্তু আমি তো কিছুই জানি না। থানায় চলেন, সমস্যা নাই, জিজ্ঞাসা করবো কিছু। ও বড় আম্মু, আমি তো কিছুই জানি না। আমাকে কেন নিয়ে যাবে? আমাকে যদি পিটায়? আমি তো তখন রেগে ছেলেটাকে মারছিলাম, তারপর তো নিজেও কিছু করিনি। বড় আম্মু, বুঝলাম, কিন্তু থানায় যে তার যেতেই হবে? আমরা ধরতে আসিনি, শুধু যাবে, জিজ্ঞাসা করবো, তারপর চলে আসবে। আচ্ছা তাহলে ঠিক আছে। আবিরের অভিনয় দেখে শুভ হাসি চেপে রাখতে পারে না, কিন্তু খুব কষ্টে সে হাসি চেপে রাখে। আলফাজ সাহেবও চুপচাপ দাঁড়িয়ে আছে। বর্ষার বাবা বলল, দেখুন অফিসার, আপনার ভুল হচ্ছে। আবিরকে নিয়ে চলে গেল পুলিশ। আবির পুলিশদের সাথে গাড়িতে করে থানার দিকে চলে যায়। বর্ষার ঘুম ভাঙলো, রুমের চারপাশে তাকায়, আবিরকে খুঁজে পাচ্ছে না। সে রুম থেকে বের হয়ে দৌড়ে নিচে আসে। সবাই বেশ চিন্তায় আছে। নীরার নানু জানালো চেয়ারম্যানের ছেলের ব্যাপার, এত সহজে সমাধান হবে না। আবিরকে এখন নিয়ে আসবে কে? বর্ষা বড় একটা ঢোক গেল। কি হয়েছে আবিরের? নীরাকে দেখে সেখানে গেল, হাসতে গলায় বলল, আবির কোথায় বাবা? আমি যে এসেছি সেটার দিকে নজর নেই, অথচ আবির কোথায় এটা করছিস? উফ, বললেন আবির কোথায়? পুলিশ এসে তাকে নিয়ে গেছে। কি? কখন? একটু আগেই। বর্ষা ধপ করে সোফাতে বসলো। তখনই কলিং বেল বেজে ওঠে। নীরাজের দরজা খোলে। জিসান এসেছে, সাথে নিধি। জিসানকে দেখে সবাই চমকে যায়। জিসান ভেতরে আসে, সবার দিকে তাকালো। জিসানের পাশে দাঁড়িয়ে থাকা নিধি বলে, আবির বলেছিল জিসানের কেয়ার নিতে, তাই সকালেই গিয়েছিলাম, ডাক্তার নিয়ে আসতে বলেছে। জিসানের সাথে কেউ কোনো কথা বলছে না। সে নিধিকে নিয়ে উপরের ঘরের দিকে এগিয়ে যায়। সবাই আবিরের জন্য চিন্তা করতে থাকে। বর্ষা কাল রাতের কথাগুলো ভাবতে ব্যস্ত হয়ে গেল। রাতে এসে বর্ষাকে নিজের রুমে পাঠিয়ে দেয়। আবির ছাড়ের ঘরে চলে যায়। বর্ষা আবিরকে ডাকার সাহস পায়নি। রাতেই নিধিকে বলেছিল জিসানকে নিয়ে আসতে, তাই নিধি সকালে বের হয়ে গিয়েছিল জিসানকে আনতে। তারপরে পুলিশ অফিসারের কথা শুনে আবির ওনার দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় বলল, ওর সাথে আমার ঝামেলা হয়েছিল বিকেলে, তারপর কিছুই জানি না। স্যার, আমার পুরো বিশ্বাস এই ব্যাটাই ওদেরকে মেরেছে। ধরে থার্ড ডিগ্রি চালালে সব স্বীকার করবে। সন্দেহের বশে ধরে কাউকে মারার কোনো আইন তো আমার জানা নেই। ওই, আমাকে আইন শেখাচ্ছিস? কি করব? আইনের নিয়ম আমি এড়িয়ে চলি, কিন্তু অনিয়মটাই তো আমার কাছে চলে আসে। মানে? এই যে আমাকে তুলে আনলেন, আইনের কাজ, আমাকে থানায় নিয়ে যাওয়ার জন্যই আগে ছেড়ে দিতে হবে। এটা অনিয়মের ব্যাপার। তোকে কে ছাড়বে রে? আবির পুলিশদের সাথে কথা বলছিল, এমন সময় কয়েকটি গাড়ি খুব গতিতে আসতে থাকে। পুলিশদের গাড়ি ক্রস করে সামনে এসে দাঁড়ায়। সহকারী পুলিশ বলে, স্যার, এখানে এমপি স্যার কেন আসলো? এমপি সাহেব এগিয়ে আসলো। আবির সামনে এসে দাঁড়ায়। এমপি সাহেবের কিছু সময় কথা বলে নিল। ওর পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। হাতে নিতে দেখে আলফাজ সাহেবের কল। আবির রিসিভ করে। ওপাশ থেকে আলফাজ সাহেব বলে, সিয়াম আর রাফাত নেই, ওরা দুজন মরে গেছে। মাসুম বলল আলিফ সাহেবের লোক এসে মেরেছে। মাসুম গুরুতর আহত, আলিফকে আমি মেরে ফেলবো। আব্বু রিল্যাক্স, আপনি ঢাকাতে ফিরে যান। আর আপনি ফিরছেন, এটা যেন আলিফ সাহেবের কান অব্দি না পৌঁছায়। বাকিটা দেখছি। মাসুমকে জানিয়ে দিন আপনি ফিরছেন। ওকে, কিন্তু আলিফকে আমি মারবই। ওকে। আলফাজ সাহেব ফোন কেটে মাসুমকে কল দেয়। মাসুম দিব্যি ঠিকই আছে। ওদের দুজনকে মাসুম নিজেই মেরেছে। মাসুমকে ফোন দিয়ে আলফাজ সাহেব জানালো, আমি ঢাকাতে আসছি আজ, সবকিছু রেডি থাকো। আলিফের যত লোক আছে সবাইকে তুলে আনো, আজকে দেখা হবে ওদের সাথে। মাসুম সহমত জানিয়ে কল কেটে দিল। মাসুম আবার আলিফকে সাহেবকে কল দিল। আলিফ সাহেব কলকে বলে, কি হয়েছে মাসুদ? একটা নিউজ দেওয়ার আছে। কি নিউজ? আলফাজ স্যার আজকে শহরে ফিরবে। ওনার নির্দেশ আপনাকে সহ যতগুলো লোক আছে সবগুলোকে তুলে নিতে। হা হা হা, তাই নাকি? ও আমার লোকদের মারবে? ওর সাহস দেখে আমি অবাক হচ্ছি। ও জানে না ঢাকাতে আসবে। এটা কত বড় ভুল করতে যাচ্ছে। ঠিক আছে, তুমি আমার লোকদের সবাইকে আফজালের ঠিকানার অনুসারে নিয়ে যাও, আমি আসছি। আফজালের লোকদের কিনতে কত টাকা লাগবে এটা আমি পাঠিয়ে দিচ্ছি। আফজালের লোকদের হাতেই তাকে আজ মরতে হবে। আমি আসছি, মিস্টার রহস্যময়কে তো আমি মারবো, সাথে মিস্টার নোফেসকেও আমি মারবো। ওকে, আমি সব রেডি করছি। মাসুম কল কেটে দেয়। আলিফ সাহেবের সাথে প্লাবন ছিল, এই জন্য সে সব কিছু শুনেছে। সেও যাবে ঢাকাতে। আলিফ সাহেব আবিরকে কল দেয়।
আবির পকেটে হাত গুজে হাঁটছে। গায়ে বেশ জ্বর অনুভব হচ্ছে ওর। এমনকি তাকে হৃদয়ে বেশ ভালো মতোই সুস্থ করে দিয়েছে, কিন্তু বৃষ্টিতে ভেজার কারণে জ্বর চলে এসেছে। আবির ধীর পায়ে হাঁটছে, ফোন হাতেই ছিল। কল আসতে সে বুঝে যায় কে কল করেছে। সে নাম্বার না দেখে রিসিভ করে বলল, জি আলিফ সাহেব বলুন। আজকেই আমাদের ঢাকা থেকে যেতে হবে। মিস্টার রহস্যময় আমাদের সব লোকজনকে তুলে নিয়ে গেছে। ঠিকানা জানি না আমি, তারা কোথায়। আজকে সবাইকে আমরা মেরে ফেলবো, যেন কেউ বাঁচতে না পারে। আর শোন, তুই মিস্টার রহস্যময়কে মারবি। আবির ফোন কেটে দেয়। প্লাবনের কথা শুনে রাগে ওর মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। শালা তুই তুই করে বলছে আবিরকে। আবির ফোন পকেটে রাখতে যাচ্ছিল, একটা মেসেজ আসে। চেক করতেই দেখে ভিসা অফিস থেকে সবকিছু চেক আউট করে ঠিকঠাক করে দিয়েছে। আবির যেন এটারই অপেক্ষা করছিল, কিন্তু এত তাড়াতাড়ি হবে সে জানতো না। এবার কেবল টিকিট কাটলেই হবে, অনলাইনে সেটাও করে নেবে। আবির বাড়িতে আসলো। আবির দেখে বড় মা এসে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দৌড়ে আসে বর্ষা। সবার সামনে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কোথায় ছিলে তুমি? জানো না, সকালে উঠেই তোমাকে খুঁজছিলাম। কতটা টেনশন হচ্ছিল, পুলিশ কেন তোমাকে নিয়ে গেছে। আমাকে ডাকুনি কেন একটু? খুব চিন্তায় ছিলাম। আবির বর্ষার কোনো প্রশ্নের জবাব দিল না। নিজেকে বর্ষার থেকে ছাড়িয়ে নিয়ে উপরের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। বর্ষার বাবা নাহিদ সাহেব বলে, কি ব্যাপার আবির, বর্ষার সাথে কথা বলছো না কেন? ওর তো টেনশন হচ্ছিল। হাসছো কেন তুমি? কে টেনশন করছিল? ও কে মানে? বর্ষা তোমার জন্য চিন্তা করছিল? ও জানতাম না তো কেউ চিন্তা করছিল, মানে স্পেশালি কেউ চিন্তা করবে ভাবিনি। কি হয়েছে তোমার? বর্ষাকে এভাবে বলছো কেন? সে এছাড়া আর কে বেশি চিন্তা করবে? কেন করবে সে? ভালোবাসে আমাকে। অভিনয়টা দারুণ লাগছে, এটা দেখে সবাই বুঝছেন আমাকে। অভিনয়? কিসের অভিনয়? ভালোবাসার অভিনয়। আবির, কি বলছো তুমি? আনি, আমি কেন অভিনয় করব? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। প্লিজ, আর মিথ্যা কথাটা নিতে পারছি না তোর থেকে। কতজনকে ভালোবাসবি তুই? আবির, আমি মানছি আমি আগে খারাপ ছিলাম, এখন আমি তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, আমি আমার বাবাকেও ভালোবাসি না। বড় মা ছাড়া আর এমন একজন আছে, ওনাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। ভালোবাসা না তাহলে কোন আমার মেয়েকে বিয়ে করেছিলে? শাস্তি দিতে যা সে পেয়েছে, আর চিন্তা নেই। আপনার মেয়ের শরীরে হাজবেন্ডের অধিকার নিয়ে স্পর্শ করিনি, ঘৃণা লাগে আমার। যে মেয়ে অন্য ছেলেদের সাথে সময় কাটায় তাকে স্পেশাল করে মানে বিয়ে করে রুমে রাত কাটানোর কোনো ইচ্ছে আমার নেই। আবির, বড়মা এগিয়ে এসে আবিরের গলে কষে 2টা চড় দেয়। আবির কয়েক সেকেন্ড গালে হাত দিয়ে রাখে, তারপর মুচকি হাসতে থাকলো আবির। সবাই আবিরের কাণ্ড দেখতে থাকে। হঠাৎ করে আবিরের কি হলো কেউ কিছু বুঝতে পারছে না। বড়মা বলে, ছি আবির, তোর স্ত্রী সে, এভাবে কেন বলছিস? কিসের স্ত্রী? আমি মানি না তাকে। চিন্তা নেই কারো, ওকে আমি ডিভোর্স দেব। কাগজে কলমে সে বউ আমার। একটা ডিভোর্স লেটারে সাইন করলেই ঝামেলা শেষ। আবির, সব কিছু কি তোর কাছে গেম মনে হচ্ছে? এই বিয়েটাই তো একটা বিশাল গেম ছিল। মানে কিসের গেম? আবির, তুই কিন্তু লিমিট ক্রস করছিস, আমার সহ্য হচ্ছে না। সহ্য তো আমারও হয় না মা। নিজের বাবা যখন অবহেলা করে তখন সহ্য হয় না। নিজের ভালোবাসা যখন অবহেলা করে অন্যকে দিয়ে মার খাওয়ায়, আমারও সহ্য হয় না। কি চাস তুই? আমি বর্ষার থেকে দূরে থাকতে চাই। আই হেট হার। দরকার নেই এমন মানুষ যে ভালোবাসাটাকে সহজ করে হাসিতে পরিণত করে। আবির কথাগুলো জোরেই বলল। সবাই আবিরের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। তারপর আবির জোরে জোরে কথা বলার শব্দ শুনে সবাই এক জায়গায় এসে জড়ো হয়েছে। আবির বর্ষার সামনে, আর বর্ষা আবিরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বর্ষার চোখ থেকে বাড়ি ধারা পতিত হচ্ছে নিচে। বর্ষার চোখ বন্ধ করে আবিরকে কল্পনা করছে। আবিরের দিকে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নাহিদ সাহেব বেশ রেগেই প্রশ্ন করে, কি হচ্ছে এসব? বর্ষাকে তো তুমি বেশে বিয়ে করেছো, এখন তুমি সেটা বলছো নাটক ছিল, প্ল্যান ছিল? কিসের প্ল্যান? বর্ষাকে শাস্তি দিতে? কিন্তু সে করেছে এটা কি? কিসের শাস্তির জন্য তুমি ওকে কষ্ট দিতে এই পথ বেছে নিয়েছো? আবির সবার দিকে তাকালো। জিসান যেন সব থেকে বেশি অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবিরকে সবাই এতদিন যা ভেবে এসেছে আজকে যেন সেই আবির পাল্টে একদমই আলাদা হয়ে গেছে।
আবির একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমি তাকে কথা দিয়েছিলাম তার সাথে করা অন্যায়ের প্রতিশোধ আমি নিব। কার সাথে বর্ষা অন্যায় করেছিল? কে সে? আর সে কি তোমার কাছে বর্ষার থেকেও খুব কাছে ছিল? এতদিন তাহলে আমার সামনে যা দেখাতি, মানে বর্ষার প্রতি তোর ভালোবাসা, সেটা কি মিথ্যা ছিল? তোরা সবাই জানতে আমি দেশে এসে তোদের ভার্সিটি কনসার্টে গিয়েছিলাম। আসলে কনসার্ট তো আগে থেকে হবে এটা জানতাম, কারণ আমি তো দেশেই থাকতাম গত কয়েক বছর ধরে। এটা তোরা কিভাবে জানবি যেখানে আমার পরিবারে থাকা বাবা নামের মানুষটা কোনোদিন খোঁজ নেয়নি, ভাই নামক মানুষ কখনো জানতে চাইনি? তাহলে তোরা কিভাবে জানবি আমি কোথায় থাকি? আবির, একটু সহজ করে কথা বল, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তাহলে শোনো সবাই। 4 বছর আগে আমি দেশে আসি। এয়ারপোর্টে নেমে আশেপাশে তাকাই। আমাকে একজনই সবচাইতে বেশি ভালোবাসতো। সে প্রতিবারই সবার কাছে আমার জন্য অপেক্ষা করত। কে সে? রিহান, আমার কাছের মানুষ, আমার বন্ধু, আমার ভাই, আমার সব কিছু। রিহানের সাথে বর্ষাকে শাস্তি দেওয়ার কি সম্পর্ক থাকবে? সেটা বর্ষা বলুক না থাক, আমি বলছি। রিহানকে আমি কোথাও দেখিনি। ভেবেছিলাম সে ব্যস্ত আছে, সে আমাকে সারপ্রাইজ অনেক কিছু দিত। আমিও ভেবেছিলাম আমি ওকে বড় রকমের একটা সারপ্রাইজ দিব। দেশে এসেছিলাম সে জানতো, কিন্তু দেশে এসে কোথায় থাকবো সেটা রিহান জানতো নয়। ভেবেছিলাম ওর রুমে মাঝ রাস্তায় দিয়ে যে একটা বড়সড় একটা সারপ্রাইজ দিব। সে খুঁজবে আমায় কোথায় গিয়েছি, দেশে এসে তাকে কল কেন করিনি, কত কত প্রশ্ন নিয়ে সে আমাকে খুঁজবে সারাদিন। কিন্তু আমি দেখা করব মাঝরাতে। সেদিন একটা হোটেলে যাই, সেখানেই থাকি, ফোনটা অফ করে দেই আমি। সময় চলে যায় বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর একটা সময় গভীর রাত আসে। ঘড়িতে ঠিকভাবে দেখে নিয়েছিলাম কয়টা বাজে, রাত 2:30। আমি হোটেল থেকে বের হই। রিয়ানের বাড়িতে পৌঁছতে 3টে বেজে যায়। বাড়ির দারোয়ান আমাকে খুব ভালো করে চিনত। প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি। রিহানের বাড়িতে এসে সোজা রুমের সামনে যাই। রুমের সামনে যে দাঁড়াতে কানে ভেসে ওঠে মৃদু কান্নার শব্দ। আমি দরজা ছেড়ে ভিতরে প্রবেশ করি। রিহানকে অবাক করতে যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। তাকে দেখি রিহান ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। বিছানার পাশে হেলান দিয়ে বসে রিহানের বাবা কান্না করছে। জানেন রিহানের বাবাটাকে? জানতে চান আপনারা? রিহানের বাবা হলো আলফাজ সাহেব, সারাত সাহেবের বন্ধু আলফাজ সাহেব। আর রিহানের কথা তিনি কাউকে কোনোদিন বলেনি। আমি রুমে প্রবেশ করে রিহানকে দেখে চোখ মুছতে দিয়ে পানি টপ টপ করে পড়ছিল আমার প্রায় সদস্য আলফাজ সাহেব আমার দিকে তাকায়, আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, আবির তুমি এসেছো? ও আর নেই, ও চলে গেছে আমাদের ছেড়ে। ডাক্তার জানিয়ে গেল রিহান আর দুপুরেই মারা গেছে। গলায় রশি দিয়ে সে মরেছে। রিহান মরে গেছে বাবা, আমাকে ছেড়ে ও চলে গেছে। আমি নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকি রিহানের দিকে। জিভটা এক আঙ্গুল বের হয়ে আছে। ওর বাম হাতের দিকে চোখ চলে যায় আমার। সেখানে কতগুলো ব্লেডের দাগ, যেন একটা নাম মোছার ব্যর্থ চেষ্টা করছিল রিহান। জানেন ওর হাতে থাকা নামটা কার ছিল? সেই নামটা ছিল বর্ষা। আর আমার সামনে দাঁড়িয়ে থাকা বর্ষাই হলো সেই বর্ষা। রিহান মরে যায় আর ওর মায়ের পিছনে 2জন কলেজের হাত ছিল, তারা হলো বর্ষার নীরা। হ্যাঁ, ওদের 2জনের জন্যই রিহান মারা যায়। আমি আলফাজ সাহেবকে ছাড়িয়ে নিয়ে রিহানের কাছে যাই। হাত দুটো নরম হয়ে আছে। আমি রশি থেকে রিহানকে নামাই। চোখ খোলা ছিল, বোঝা যাচ্ছিল সে মরার আগে কান্না করেছিল অনেক। বেডশিটে হাত থেকে কান্না করছিল অনেক। বেডশিটে হাত থেকে পড়া রক্ত টপটপ করে পড়ে বিদঘুরে চিত্র অঙ্কন হয়েছে যেন। একটা কাঁথা নিয়ে রিহানের মুখ ঢেকে দেই। আলফাজ সাহেবকে বলি, কি হয়েছিল? আমি কিচ্ছু জানি না, আমি তো ব্যস্ত থাকতাম। কখন কি করতো কিছুই জানতাম না আমি। ওর রুমে রাতে এসে একবার দেখে যেতাম সে ঘুমাতো, সকালে উঠে বের হয়ে যেত ও আমার আগে, ফিরতো কখন এটাও জানি না। তবে একদিন এসে বলল, আব্বু আমি একজনকে যদি তোমার কাছে চাই আমাকে এনে দেবে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম। রিহান আমাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু তার 3 মাস পরেই রিহানকে আমি চেঞ্জ হতে দেখি। হাসতো না ঠিক মতো, খেতেও না ঠিক মতো, চুপচাপ হয়ে গিয়েছিল একদমই। রুমের মধ্যে পড়ে থাকতো। জানতে চাইতাম কি হয়েছে, সে বলেনি। আর আজ সে মরেই গেল, নিজেকে সে মেরে ফেলেছে। আমার বাবাকে কিছু বলেছেন? হ্যাঁ না, সে তো রিহানকে কথা জানেই না, শুধু তুমিই জানো। আর জানে ডাক্তার, তাও আমার কাছের লোক। আচ্ছা, কাউকে জানানো লাগবে না, এখনই দাফন করি চলেন। সেদিন রিহানের লাশ দাফন করে ওর রুমে আসি। প্রিয় বন্ধুর রুম ছিল, 2জনে সময় কাটিয়েছি কয়েকবার। ওর রুমে এসে টেবিলের চেয়ারে বসি। একটা ডায়েরি সেখানে ডায়েরির উপরে লেখা, ঢাকা থেকে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় দেখি একটা মেয়ে পুলিশের লাঠি দিয়ে একটা ছেলেকে খুব মারছে।
এটার কথা শুনে জানতে পারি যে ছেলেটাকে সে মারছে সেই ছেলেটা তার বান্ধবী তন্নি নামের কোনো মেয়ের সাথে ঝামেলা করছিল। আমি মেয়েটার দিকে তাকিয়ে থাকি, রাগী চোখ রাগী চোখ যে কারো এত বেশি আকর্ষণীয় হতে পারে কখনো ভাবিনি। মেয়েদের রাগলে গাল সুন্দর হয় জানি, কিন্তু এই মেয়ের চোখ এত সুন্দর লাগবে কেন? মেয়েটা ছেলেদের পিটাচ্ছে সে অবশ্যই। এরপর 2 পৃষ্ঠা পরে লেখা মেয়েটাকে অনেক খুঁজলাম কিন্তু পেলামই না। ওই রাস্তা সেদিন সন্ধ্যা অবধি কয়েকবার ঘুরেছি কিন্তু সেখানে মেয়েটাকে পাইনি। উফ, আমি কি তাকে হারিয়ে ফেলছি? সেই পৃষ্ঠায় আর কিছু লেখা নেই। 2-3 পাতা পর আবার লেখা আজ বৃষ্টি হচ্ছে। আবির থাকলে দুজনে এয়ারপোর্টের ভিতরে ফাঁকা রাস্তার মাঝে বসে ভিজতে ভিজতে চা খেতাম। আবির তো চা খায় না, কফি খায়। কবে সে আসবে? এত সিকিউরিটি কেন রাখে আবির নিজের মধ্যে বুঝি না। না জানিয়ে দেশে আসবে। দূর যাই, আজকে আমি একাই ভিজবো। বাইক নিয়ে বেরিয়ে পড়ি। মেইন বাজার ছাড়িয়ে এয়ারপোর্টে এসে পৌঁছালাম। ভিতর দোকানে একটা চায়ের কাপ হাতে নিয়ে বাইরে বের হলাম। বৃষ্টি হচ্ছে অনেক। রাস্তার মাঝে এসে দাঁড়াতে ডান পাশে তাকালাম। হঠাৎ চোখ আটকে গেল আমার। কাশফুল গাছ চারপাশে। রাস্তার পাশে বসার জায়গাতে 2টো মেয়ে বসে আছে, দুজনের হাতে আইসক্রিম। বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাচ্ছে। একটা মেয়েকে হাতে চায়ের কাপ নিয়ে দৌড় লাগায় সেদিকে। আমি ওদের সামনে এসে দাঁড়াই। আমাকে দেখে দুজন অবাক হয়। এভাবে যে হা করে তাকিয়ে থাকলে যে কেউ অবাক হবেই। আমি প্রথমে প্রশ্ন করি, তাকে আপনার নাম কি? সে জবাব দেয়, আপনি কে? আর আমি বর্ষা, ও আমার বান্ধবী নীরা। দু কথায় ওদের সাথে 1 ঘন্টার মধ্যে বেশ সব কথা গড়ে ওঠে আমার। আবির থাকলে যে কি মজা হতো। বর্ষা নিজে থেকেই আমার নাম্বার নিয়ে গেছে। আমার বৃষ্টির মধ্যে চা খাওয়ার এমন উদ্ভট অভ্যাস নাকি ওর খুব পছন্দ হয়েছে। তারপর আর কিছু সেখানে লেখা নেই। এরপর কয়েকদিন সে ডায়েরি লেখেনি, হয়তো 10 দিন পর আবার লিখেছিল। আবিরকে কি বর্ষার কথা বলবো? না, ওকে সারপ্রাইজ দেবো। আপাতত বর্ষা ছাড়া আবিরকে সারপ্রাইজ দেওয়ার মতো কিছুই নেই। বর্ষা এখন আমাকে খুব ভালোবাসে। এত তাড়াতাড়ি ভালোবাসার সৃষ্টি হবে বুঝিনি। মেয়েটা এত ভালো কেন? তারপর হয়তো সে 2.5 মাস ডায়েরি লেখেনি, তাই বোঝা যাচ্ছিল। কয়েক পাতা পর লেখা ছিল, নীরার কথাগুলো আমার ভালো লাগে। সে আমাকে বর্ষার ব্যাপারে অনেক সাপোর্ট করে। সে না থাকলে হয়তো আমি বর্ষাকে ভুল বুঝতাম। 3 মাস পর বর্ষা আমাকে ইগনোর করা শুরু করেছে। একদিন লেগেছিলাম অন্য একটা ছেলের হাত ধরে ঘুরছে। ভাগ্যিস নীরা আমাকে জানায় বর্ষা ডেয়ার পালন করছিল। মেয়ে দুটো সারাক্ষণ এমন ডেয়ার খেলে। ডায়েরিটা প্রায় শেষের কথা কিছু লেখা ছিল। আমি বলছিলাম বর্ষা আমাকে ভালোবাসেনি। শুনলাম সে নাকি আরো 2টো ছেলের সাথে রিলেশন আছে। আমি বিশ্বাস করি, কিন্তু আড়াল হতে নিজ চোখে দেখি বর্ষা কারো কাঁধে মাথা রেখে বসে আছে। তাকে অকপটেই বলে দিচ্ছে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে কখনো ভালোবাসিনি। অথচ কয়েকদিন আগেও সে আমার কাঁধে মাথা রেখে এটাই বলছিল সে আমাকে ভালোবাসে। বর্ষার এমন কাণ্ড দেখে নিজেকে আর সামলাতে পারছিলাম না। বর্ষাকে কল দেই। আমার সামনে এসে বলে ও হসপিটালে এসেছে তার মাকে নিয়ে। অথচ সে আমার সামনেই বসেছিল। আমি কেবল আড়াল হতেই দেখছি। ওর পাশে থাকা ছেলেটাও জিজ্ঞাসাও করে কে ফোন করেছিল। বর্ষা জানায়, আর বলো না, প্রোগ্রাম ছিল, তোমার সাথে থাকবো বলে যাইনি, সেজন্য আর কি। দুজনে হাসাহাসি করে কথাগুলো বলে। খুব কষ্ট পেয়েছিলাম আমি। এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আবির আজকে আসবে, আমি ভালো নেই, এভাবে ওর সামনে যেতে পারবো না। এত কষ্ট সহ্য করতে পারছি না, আমি সত্যিই পারছি না। আমি নিজেকে শেষ করে দেবো। মা, আমি তোমার কাছে আসছি। আমার বর্ষার জন্য। ডায়েরিটা খুলি আমি। প্রথম পাতায় লেখা, রিহানের ডায়েরিতে আর কিছু লেখা থাকেন। ডায়েরি পড়তে পড়তে সেদিন রাতে ফজরের আজান দেয়। আলফাজ সাহেবকে নিয়ে নামাজ পড়ে আসি। দুজনে যখন মসজিদ থেকে বের হয়েছি তখন আলফাজ সাহেব বলে, আবির, রিহান চলে গেছে, আমার এক ছেলে গেছে, কষ্ট পাচ্ছি। আজ থেকে তুমি আমার ছেলে, আর তোমাকে আমি নতুন করে প্রেজেন্ট করব। আমি এখন থেকে তোমার বাবা, কেউ জানবে না। শুধু আমার একটা অনুরোধ রাখবে। বলুন কি অপরাধ? কে এই বর্ষা? তাকে খুঁজে বের করে রিহান যেমন কষ্ট পেয়েছে এমন কষ্ট তাকে তুমি দেবে, প্রতিশোধ নেবে তুমি। এটা তোমার কাছে আমার বাজি বা চ্যালেঞ্জ, যেটা তোমাকে পূরণ করতেই হবে। আব্বু, আজ থেকে আমি চ্যালেঞ্জ করলাম, এই বর্ষাকে আমি খুঁজে বের করব। আমি রিহানের প্রতি অন্যায়ের প্রতিশোধ নেব। তারপর থেকে খোঁজ চালাই কে এই বর্ষা। খুঁজে বের করতে বেশি দিন সময় লাগেনি আমার। ওর সাথে অনুষ্ঠানের প্রথম কথা হয়, কিন্তু আগে থেকেই খোঁজ নিয়ে জানি বর্ষা কেমন, সে কি করে সব কিছু জানতাম। তারপর ওকে এই কষ্টটা ফিল করানোর জন্য 4 থেকে 5 বছরের বেশি লেগেছে, কিন্তু আমি পেরেছি। আবির থেকে মনে হয়েছে আমি থাক সেটা বলবো না, বাদ।
আমার মিশন কমপ্লিট। থাক। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আজ ভোর রাতেই দেশের বাইরে চলে যাব। ছোট্ট কাকা, একটা কাজ আছে, সেটা রাতে শেষ হয়ে যাবে। ডিভোর্স লেটারটা আমি শুভর কাছে পাঠিয়ে দিব। ও একটা কথা বলতে ভুলে গেছি, বর্ষার খোঁজ করতে করতে শুভ আর নিধির সাথে পরিচয় হয় অনেক আগে থেকে। দুজন ঢাকার শপিং মল থেকে বের হচ্ছিল। নিধির ওড়না ধরে একটা ছেলে টান দেয়, সেখানে আমি যে সব ঠিকঠাক করি। তারপর থেকে নিধি আর শুভর সাথে পরিচয় হয়, কিন্তু প্রথমে ওদেরকে আমার নাম বললো আমি কে সেটা জানতো না। এই জন্য আমি যেদিন ওদের বাড়িতে আসবো সেদিন আমার নাম বলেছিলাম দুজনকে। আর তাই হয়তো নিধি বারবার আমার কথা জিজ্ঞাসা করছিল যে আবির এসেছে কিনা। আর একটা কথা, এই আবির লুজার নয়, চিন্তা নেই, আমার বাচ্চা বর্ষার পেটে হবে না, সে আমার থেকে সেভ আছে। মাফ করে দিবেন আমাকে। আরেকটা কথা, সরি আবার বিরক্ত করছি। এই যে মিস বর্ষা, কখনো এমন প্রতিজ্ঞা করবেন না যেটা পূরণ করতে যেয়ে অন্যের ক্ষতি হয়। আপনার বান্ধবী তন্নির মৃত্যুর কথা শুনে ব্যথিত হয়েছিলাম অনেক, কিন্তু আমার বন্ধুর মুখটা আমার চোখের সামনে ভাবছিলাম আপনার বন্ধুর জন্য আপনার কষ্ট হয়েছিল। আমার বন্ধু কি ধোয়া তুলসী পাতা ছিল? তার কষ্ট কি আমার কষ্ট হবে না? আপনি হয়তো ছেলেদেরকে এড়িয়ে চলতে পারেন বা সমাজে এমন কিছু তৈরি করতে পারেন যেটা দেখে ছেলেরা মেয়েদের সাথে বাজে কাজ করতে দ্বিধাবোধ করতো, কিন্তু আপনি এমন কিছু করেননি, মন নিয়ে খেলেছেন। পৃথিবীতে সব ছেলে এক হয় না, আবার সব মেয়ে একরকম হয় না। এই জন্য কাউকে বড় কথা বলা বা কাউকে বাজে কথা বলার আগে একটু ভাববেন। সব দেখাই যে সত্য হবে এমন না। টেক কেয়ার মিস বর্ষা। শুভ আব্বু কোথায়? আবির কথাটা বলে একটু থামলো। সবাই আবিরের দিকে তাকায়, বর্ষাও তাকালো। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির সবার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে ওনার কথা জিজ্ঞাসা করিনি। সারাদ সাহেব আমার বাবা নন, আলফা সাহেব আমার বাবা। উনি কোথায়? তিনি নেই। মানে তিনি ঢাকাতে রওনা দিয়েছে? ও নো, আমাকে কেন জানাইনি? শিট, মাসুমকে ফোন করে আমি যাচ্ছি। আমার ব্যাগগুলো গুছিয়ে চলে আসিস, ব্যাগে ডিনারের কাগজ আছে, ব্যাগে ভিসার কাগজ আছে, ঠিকভাবে গুছিয়ে চলে আসিস। বড় মা, ভালোবাসি তোমাকে। হয়তো এটাই শেষ দেখা, আর কখনো দেশে আসবো না, মাফ করে দিও। নীরা, মাফ করে দিস, আসছি। আর নীতি, তোকে যা বলেছিলাম প্লিজ কথাটা রাখিস, জিসানকে দেখে রাখিস। আপনি মাফ করবেন। আবির বলল, শোনো, যে গত 20 বছর আমার কথা শোনেনি, আমি কেন এক ডাকে তার কথা শুনবো? আবির কথাগুলো বলে শুভর দিকে তাকায়। শুভ সারাদ সাহেবের দিকে তাকালো। আবির বলল, আবির আর দাঁড়ায়নি। কোনো দিকে না তাকিয়ে সে বাড়ি থেকে বের হলো। বাইকের কাছে সে মাথায় হেলমেট পরে নেয়। আজকে সে নিজেকে আরো নতুন করে প্রেজেন্ট করতে যাচ্ছে। সে সবকিছুর রহস্য খোলাসা করে দিয়েছে। এখন একটা গেমই বাকি, আর সেটা হলো মাসুম, আলিফ নয়তো অন্য কিছু। আবির চলে গেছে ঢাকায়। সবাই বর্ষার দিকে তাকিয়ে আছে। বর্ষা নীরা এমন কিছু করেছে ওরা যেন এখনো বিশ্বাস করতে পারছে না, কিন্তু এসব কিছু একদমই সত্য। যেদিন বর্ষা প্লে গার্ল হওয়ার ইচ্ছে পোষণ করে সেদিনে রিহানের সাথে ওর প্রথম পরিচয় হয়। প্রথম শিকার হয় রিহান। আর রিহান যে মরে গিয়েছিল বর্ষা তা জানে না। রিহানের সাথে যোগাযোগ অফ হওয়ার পর বর্ষা যেন হাঁপ ছেড়ে বাঁচে। রিহান থেকে প্যারা দিচ্ছিল না। এই খুশিতে নীরাকে ট্রিটও দেয়। দুজনে বেশ মজাই করেছিল, কিন্তু এমনটা হবে বর্ষা বুঝতে পারেনি। আবির দেশেই ছিল অনেক বছর ধরে, যাওয়ার বাবা এমনকি কেউ জানে না আবির এই দেশেই ছিল। কতটা গুরুত্বহীন আবির তার নিজের পরিবারের কাছে, এটা সে এত বছর পর ভালোভাবে বুঝেছে। আবির চাইলেই বর্ষাকে নিয়ে অনেক খারাপ কিছু করতে পারতো, কিন্তু আবির করেনি। আবির চেয়েছিল বর্ষা কেবল সত্যিকারের ভালোবাসাটা বুঝুক, আর সেই ভালোবাসা হারালে কত কষ্ট হয় সেটাও বর্ষা বুঝুক। আর এটাই এখন হয়েছে। বর্ষা পুরোপুরি একজনকে ভালোবেসে ফেলেছে, আর সেই একজন বর্ষাকেই ইগনোর করে চলে গেছে। বর্ষা কাঁদছে, ওর পাশে এখন কেউ নেই। সে নিজেকে বোঝাতে পারছে না কত অন্যায় সে করেছে। আবার আবিরকে যে এখন সত্যিকারের ভাবে ভালোবেসেছে এটাও কাউকে বোঝাতে পারছে না। সবাই এখন বর্ষার কান্নাটাকেও তাচ্ছিলের চোখে দেখছে, যে মন ভাঙে। সে খুনির থেকেও জঘন্য লোক। আবির ঢাকাতে এসেছে অনেক আগে। আবির সোজা আলফাজ সাহেবের বাড়িতে আসলো। আজ সে নিজেকে ঢাকবে না, রহস্যময় হবে না এখন, তবে নিজেকে নিজের মতো করে তৈরি করে নিল। সবকিছু গুছিয়ে নিয়েছে, দেশ ছেড়ে চলে যাবে আজ রাতেই। সব যখন রেডি করা শেষ, ওর ফোনে কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখে আলিফ সাহেবের নাম্বার। আবির রিসিভ করে। আবির, কোথায় তুমি? একটা তো গেম খেলছি। কি গেম? তা আফজাল সাহেব এখন আমার থেকে তুমি চলে আসো সদর ভবনের 30 তলায়। পুরো ছাদটাই এখন আমাদের। আজ আফজাল সাহেবকে আদমরা করে রেখেছি। আমি মারবো, কেউ যেন তার গায়ে হাতও না দেয়। ওকে ডিয়ার, তোমার জন্য এতটুকুই অবশিষ্ট আছে। কিন্তু রহস্যময় কোথায়, সে কখন আসবে?
বারবার আফজাল বলছে সে আসবে, কিন্তু সে কোথায়? এই লোকগুলো তো সব এখন আমার হয়ে গেছে। গুড। কার টাকা দিয়ে সবাইকে কিনে নিয়েছেন? 20 জনের বেশি লোক, 1 কোটি লেগেছে। গ্রেট। আচ্ছা অপেক্ষা করুন, আমি আসছি। আবির চেইন কভার জুতো পরে নিল। শুভকে কল দেয়, শুভ আসতে থাকে। আবির বাইরে আসলো। আকাশের অবস্থা আজকেও ভালো না, বৃষ্টি আসবে। আবির বউকে নিয়ে বের হয়। তারপর বর্ষার সামনে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। বর্ষাকে এতক্ষণ কেউ কিছু বলেনি, কারণ আবির যা ইমোশনালি বলেছে তাতেই বর্ষার নীরব কান্না থামছেই না। সবাই চুপচাপ হয়ে আছে। বর্ষা হঠাৎ উঠে দাঁড়ালো, নাইট সাহেবের দিকে তাকালো। আমি ঢাকাতে যাব এখনই। কেন? আবিরকে দেশের বাইরে আমি যেতে দেব না। কিন্তু ওর কথা শুনে মনে হচ্ছে তোমার কথা সে শুনবে না। আমার কথা সে শুনবে, আমাকে সে ভালোবাসে। আর তুমি? এটা না হয় তার সামনে বলবো। বিশ্বাস করবে তো? করবে, আমি করাবো বিশ্বাস। আবির শুধু বর্ষার, সে আমার জন্যই থাকবে। আমি ঢাকাতে যাব। আচ্ছা ঠিক আছে, তবে সবকিছু তোর ওপর। তোকে আবিরের সামনে রেখে আমরা চলে আসব। সবাই রেডি হতে থাকে। বর্ষা আবিরের জন্য এখন দিশেহারা হয়ে গেছে যেন। আবিরকে দেখার প্রবল ইচ্ছে তাকে এই অল্প সময়ের ভিতরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আবিরকে তার চাই। আবির 30 তলা বিল্ডিং এর ছাদে আসলো। আলফাজ সাহেব ছাদের উপর মুখ থুবড়ে পড়ে আছে। আশেপাশে সব আলফাজ সাহেবেরই লোক। আলিফ সাহেব এসেছিল এখানে, কিন্তু আগে থেকে আলফাজের লোকদের মাসুমের মাধ্যমে কিনে রেখেছিল আলিফ। এজন্য আলিফ এসে যখন বলে, দেখো আফজাল, তোমাকে বোঝানোর মতো আমার কাছে সময় নেই। আমি আবার রাজনীতিতে বড় পজিশনে ফিরবো বলে এসেছি। এবার ট্রফি আমার হবেই। না খেলে যারা ট্রফির চিন্তা করে খেলাটা ভুল হয়ে যায়, তারা আসলে খেলতেই জানে না। আচ্ছা দেখা যাক কে ট্রফি জিততে পারে। চেয়েছিলাম তোকে কিছু করব না, যদিও তোর ক্ষমতা কতটুকু তা জানা আছে। তোর ছেলের জন্য এত দূর এসেছি। তোর ছেলের তো একটা বিশাল নাম আছে, মিস্টার রহস্যময় ওটাকে চাই। তবে তুই ভালোভাবে এখান থেকে যেতে পারবি। সে তো এমনিতে আসবে, ওকে ডাকতে হবে না। যে চেপড়ে মৃত্যুকে ডাকার মতো পাগল তোদেরকে না দেখলে বুঝতাম না। মাসুম আপাতত দুইটাকে উল্টো করে টাঙিয়ে রাখ। আমার লোকের মেরেছিস, তোর সাহস থেকে অবাক হচ্ছি। তোর ভাইপোকে নিয়ে একা এখানে এসেছিস। সাহস তো দেখে নিলি, কিন্তু চমকটা এখনো বাকি, দেখবি নি। চমক? কিসের চমক? তোর লোকদের বল আমাদের মারতে। আলিফ সাহেব কথাটা বলে চেয়ারে বসলো। আলফা সাহেব মাসুমের দিকে তাকায়। মাসুম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলিফ সাহেব হাসতে হাসতে বলে, মাসুম, আফজাল সাহেব কোমরে থাকা পিস্তল আমার কাছে এনে দেয়। দেখি ওটা কেন খেলনা পিস্তল নাকি? মাসুম সাথে সাথেই কাজটা করে দিল। আলফা সাহেব অবাক হয়ে তাকায় মাসুমের দিকে। মাসুম এমন বেইমানি করবে আলফা সাহেব কল্পনাতেও ভাবেনি। আলিফ সাহেব বলল, এই প্রথম চমক, আরো চমক আছে। তবে আরেকটা বলি, তোর লোক ইস্তাক, রাফাত আর অর্ককে আমি মেরেছি, মানে তোর মাসুম মেরেছি। যদিও মাসুম এখন আমার দলের জন্য কাজ করে। বয়েজ, মাসুমকে গুলি করে মারো। উফ, কেউ শুনবে না কথা। সবাইকে কিনে নিয়েছি। চাচা, ওর সাথে এত কথা কেন বলছেন? শালার আগে মারি, তারপর কথা বলেন। প্লাবন কথাটা বলে একটা স্টিক নিয়ে আলফাজের পায়ে জোরে বাড়ি দেয়। আলফা সাহেব ব্যথায় দূরে সরে যেয়ে পড়ে। তারপর প্লাবন ইচ্ছে মতো মারতে থাকে ওনাকে, প্রায় আধা মরা অবস্থায় বলে, আমার গায়ে হাত দিয়েছিস, আমাকে মেরে ফেল, না হলে তোদের মৃত্যু যন্ত্রণা আমাকে আরো কষ্ট দেবে। ও এসে তোদের সবাইকে মেরে ফেলবে। কে আসবে? রহস্যময়? জানি না। তাকে মারার জন্য আমার এমন একজন আসছে, সে বুদ্ধিতে সবার থেকে সেরা। কে এসে? তোর ছেলেকে মারবে সে, এসে অপেক্ষা কর। আলিফ সাহেব তাকে মারতে নিষেধ করে প্লাবনকে, কারণ সবগুলোকে আবির মারবে তাই। আবির ছাদে এসে দেখলো আলফা সাহেব উল্টো হয়ে শুয়ে আছে, চোখ দুটো আধা খোলা। আবিরকে দেখে তিনি উঠতে যাচ্ছিলেন, কিন্তু আলিফ বলল, কি রে, কি দেখছিস? ও আমার লোক, আমার শের এসে গেছে। তোকে সহ তোর রহস্যময় ছেলেকে একাই মারবে। ডাক তোর ছেলেকে।
আবির ধীর পায়ে এগিয়ে যেতে থাকে ওদের দিকে, দৃষ্টিতে ক্রোধের প্রভা। আলফা সাহেবের দিকে তাকিয়ে আছে আবির। আলফা সাহেব মনে মনে বলে, আবির, শেষমেশ তুইও মাসুমের মতো বেইমানি করলি। আবির সামনে এসে দাঁড়ায়। আকাশে কালো মেঘের বিশালতা, উজ্জ্বল আকাশে কালো মেঘের ছায়া, প্রকৃতিতে বৃষ্টির আগমনের সুর। আবির আলফা সাহেবের সামনে হাঁটু মুড়ে বসলো। কিছু সময় ওনার মুখের ডাকে তাকিয়ে থাকেছে। বড় বড় ফোঁটায় কয়েকটা বৃষ্টির টোপ এসে পড়া শুরু করেছে। আলফা সাহেব কান্না ভরা দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। শেষ আশাটুকুও যেন চলে গেছে তার। আবির গম্ভীর হয়ে প্রশ্ন করে, সবার আগে কেউ ওনাকে মেরেছে? কে মারবে আবার? আমি মেরেছি। চাচা না থামতে বললে এতক্ষণে বৃষ্টির পানিতে ওর রক্ত ভাসতাম। আর কে মেরেছে তাকে? কেউ না, আমি ছাড়া কে ওকে মারবে? শিওর? এখন শিওর। ইউ আর শিওর? আবির কথাটা বলে ওর কোমর থাকা পিস্তলটি হাতে নিল। মাসুম দূরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি শুরু হয়েছে। আবির কয়েক পা পিছিয়ে আসে, পিস্তলটি আলফা সাহেবের দিকে তাক করে ধরে, ট্রিগারে চাপ দিবে। তখন কেউ একজন সেখানে আসে। মাথায় হুট্টোলা টুপি, মুখে মাস্ক পরা, কালো জ্যাকেট পরে আছে। আলফা সাহেব সেদিকে তাকিয়ে অবাক হয়। তিনি নিজেও বুঝতে পারছেন এখানে কি হচ্ছে। সে নিজেই আবিরকে রহস্যময় বানিয়েছে, অথচ আবির আলিফদের সাথে মিশে গেছে। তাহলে রহস্যময়টাকে? আলিফ সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো। আলফা সাহেবও বসার চেষ্টা করে। রক্তাক্ত শরীর তার, কোনো রকমে ভর দিয়ে বসলো। যাই হোক, তিনি বললেন, আমার ছেলে বিটার রহস্যময় এসে গেছে। তোরা আমার সাথে বেইমানি করলি, দেখ এবার তোদের কিভাবে সে মারে। বলেছিলাম না আমাকে মেরে ফেল, আমি তোদের মৃত্যু যন্ত্রণা দেখতে চাই না। তোরা তো মারলি না, এবার তোরা মরবি, আমি দেখব। আব্বে সালে, আবিরকে দেখেছিস? সেই তোমাদের সবাইকে মারবে। মিস্টার রহস্যময় তোমার জন্যই অপেক্ষার প্রহর গুনছিল। আবির ওকে মেরে ফেলবে। মিস্টার রহস্যময়ের সাথে আরো দুজন ছেলে এসে দাঁড়িয়েছে। তাদের গায়ে একই রকম পোশাক। সবার আগে যে দাঁড়িয়ে আছে সে এখন আসল মিস্টার রহস্যময়। সে সামনে এসে বলল, আমার বাবাকে তোরা আজ মারবি? তোদের সাহস দেখে আমি অবাক হলাম। মাসুম, তোকে আমি নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসছিলাম। তুই আমার সাথে বেইমানি করলি, রাফাত আর সিয়ামকে মেরে ফেললি। কেন এমন করলি? কি কমতি রেখেছিলাম তোদের? বিশ্বাস করেছিলাম বেশি, এটাই তার প্রতিদান দিলি? এখানে থাকা সবাইকে তো আমি মারবই, কিন্তু তোর জন্য আফসোসটা বেশি হবে আমার। চাচা, আমি ওকে মারছি। তোমার আবির কোনো কাজের না, সব লোকেরা আমাদের। ও আমাদের সাথে পারবে না। কিন্তু ওকে আবিরের দিয়েই মারাবো। এখন পলিটিক্সটা তুই বুঝবি না। মিস্টার রহস্যময় তো জানে না আমি আগে থেকেই সবাইকে কিনে রেখেছি। তাকে একটু খেলতে দে। মিস্টার রহস্যময় কোমর থেকে পিস্তল বের করে সাথে সাথেই ছাদে থাকা সব ছেলেগুলো ঘিরে ধরে দাঁড়ায় তাকে। আলিফ সাহেব হাতে একটা তালি দিয়ে হাসতে হাসতে বলে, হ্যালো মিস্টার রহস্যময়, এখানে তোমার রহস্যের ফাঁস হতে যাচ্ছে। তোমার খেলাটাই উইন হবে না। শালা, আমাদের সাথে রাজনীতি করতে আসছিস? তোকে তো মেরেই ফেলবো, কিন্তু তোকে বাঁচানোর মতো এখানে কেউ থাকবে না। অনেক বেশি আফসোস হচ্ছে। এই বোকা, কেন তোরা তোদের লোকদের টাকা দিয়ে কিনে আমি নিজেই ব্যবহার করছি। তোরা সেটাই জানতেই পারলি না? এত বোকা বুদ্ধি নিয়ে কিভাবে পলিটিক্স করিস? ওই মালটার মুখ দেখি, কে এই রহস্যময়, যাকে আমার চাচা এত বেশি ভয় পাচ্ছিল? মাসুম এগিয়ে যায়। মিস্টার রহস্যময়ের কাছে এসে মুখের উপর হাত বাড়ালো। স্থির হয়ে দাঁড়িয়ে আছে মিস্টার রহস্যময়। মাথার উপর থেকে হুড তুলে মাস্কটা খুলেই ফেললো। সবাই অবাক হয়ে গেছে। যে দাঁড়িয়ে আছে তাকে সবাই আগে থেকে চিনত। আলিফ বলে, শুভ? শুভই, তাকে আমি চিনি, নীরব ভাইয়ের শালা। কিন্তু ও আফজাল সাহেবের ছেলে কিভাবে হয়েছে? হা হা হা, দিস ইজ মাইন্ড গেম ব্রো। মানে? এখনো বুঝিসনি? তোরা এত বোকা কেন? চাচা, আর সময় নষ্ট করবো না, এবার আমি ওকে মারবো। প্লাবন কথাটা বলে হাতে পিস্তল নিল। তারপর এগিয়ে যেতে থাকে শুভর দিকে। কাছে যে শুভর হালে একটা ঘুষি দেয় প্লাবন। তারপর পিস্তল তাক করে ধরে। ট্রিগারে চাপ দিতে যাবে তার আগে একটা গুলি চলল। সবাই শব্দের উৎপত্তির দিকে তাকায়। আলিফ সাহেবের পেছনে দাঁড়িয়ে থাকা আবির গুলি চালিয়েছে। এরপর আরও একটি ধপ করে পড়ার শব্দ শোনা গেল। সেদিকে আলিফ সাহেব তাকাতেই দেখে প্লাবন পড়ে আছে। আলিফ সাহেব বলে, আবির,
তুমি মানে তুমি প্লাবনকে কেন গুলি করলে? স্যার, এত তোদলাচ্ছেন কেন? তোদলানো তো বাকি আছে। ওই সিয়াম, রাফাত, মাস্ক খোল। শুভর পেছনে থাকা দুজন ছেলে মাস্ক খোলে। ওরা সিয়াম আর রাফাত। আলিফ সাহেব ওদের দিকে তাকিয়ে রইল কিছু সময়, তারপর মাসুমের দিকে তাকাতেই মাসুম বলল, সরি স্যার, আসলে এটা মাইন্ড গেম ছিল, আর সেটা খেলবে মিস্টার রহস্যময়। মানে শুভ? না, উনি মিস্টার রহস্যময় না। আপনার পিছনে থাকা আবির স্যারই হলেন মিস্টার রহস্যময়। আর সে এতদিন আপনার সামনে থেকেই গেমস খেলেছে, আপনি কিছুই জানতে পারেননি। আমাকে হাত করার প্ল্যান ছিল ওনার, সেটাও করলেন। সিয়াম রাফাতকে মারতে বলেছেন ওনার কথায়, সেটাও করলাম। তবে ওনাকে জানিয়েই করেছি। তিনি সব কিছু খেলেছেন, মাঝখানে আপনাকে ব্যবহার করেছে। ওহ সরি, আপনাকে ব্যবহার করতে চাইছিল না, কিন্তু শুরু থেকেই আপনি ঝামেলা সৃষ্টি করেছিলেন। আপনি নিজেই আপনার দোষে ক্ষমতা হারিয়েছিলেন। মনে আছে রিহান যখন মারা গিয়েছিল, আলফা স্যার আপনার পার্টির লোক ছিল, আপনার কাছে গোপনে এর বিচারের জন্য গিয়েছিল। আপনি ওনাকে তাড়িয়ে দিয়েছিলেন, গালি দিয়ে কি বলেছিলেন মনে আছে? উনি সেটা মনে রেখে, আর আবির কিন্তু এটা আগে থেকেই জানতো, তাই আপনার ওপর প্রতিশোধটা সে নিয়েই নিয়েছে। গ্রামে যাওয়ার সময় আবির স্যার আপনার গাড়িতে উঠেছিল, সে তো প্ল্যান করেই উঠেছিল। আমরা তো জানতাম আপনি কখন গ্রামে যাচ্ছেন। আমরা যে আবির স্যারকে আহত করতে চেয়েছিলাম, যেন সে আপনার গাড়িতে উঠতে পারে, আপনার সাথে থাকতে পারে। মাঝখান থেকে রনিরা চলে আসে, সব কিছু আরও সহজ হয়ে যায়। প্রথমে বিশ্বাস, তারপর বাস। ওহ, আরেকটা কথা, শুভ ভাইকে সে গেমের অংশে ব্যবহার করেছে। মূলত আপনার ওপর এক পেশি মাইন্ড গেম খেলার হয়েছে, আপনি নিজেই জানেন না। আলফা স্যার, আমরা আপনারই লোক আছি, শুধু অভিনয় করেছিলাম। আমাদের কাজ শেষ, চলো সবাই। আবির স্যার, আপনার কাজ এবার। মাসুম এক নাগারে চমকে দেওয়ার মতো কথা বলে ছাদ থেকে চলে গেল। মাসুম সহ শুভ আর বাকি সবাই চলে যায়। ছাদে এখন 4 জন মানুষ। চেয়ারে বসা আলফাজ সাহেব, নিচে পড়ে থাকা প্লাবন, এখন যার নিঃশ্বাস চলছে, আর স্থির হয়ে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে, আলিফ ও আবির। আলিফ সাহেব আবিরের দিকে ঘুরে তাকালেন। আলিফ বলল, এত কিছু করলে আমি জানতেই পারলাম না। তোমাকে আমি নয়, আমাকেই তুমি ব্যবহার করছো। গেমটা সত্যি অবাক করার মতো, কিন্তু গেমে জিতবো আমি। আলিফ সাহেব কথাটা বলেই ওনার কোমরে থাকা পিস্তলটা বের করলেন। আবিরের দিকে ধরার আগেই আবির একটা গুলি চালায়, সোজা আলিফ সাহেবের কপালে যে লাগে। কাছে থাকার কারণে গুলিটা কপাল ভেদ করে বাইরে বের হয়। বৃষ্টি ঝমঝম করে হচ্ছে। ছাদের বৃষ্টি পড়া পাইপের লাল তাজা রক্ত মিশে নিচের দিকে পড়তে শুরু করেছে। আমি থাকতে আমার এই বাবাকে কেউ কিছু বলতে পারবে না। সে আপনাকে মেরেছিল, এই ব্যাপারে হি ওয়াজ শিওর, বাট আই অ্যাম কিউর অফ হিজ। তাকে মেরে ফেলেছি, চলন। আবিরের হাত ধরে তিনি হেঁটে যাচ্ছেন। আলফা সাহেব খোঁড়াচ্ছে। আবির তাকে কোলে তুলে নিয়ে এক পা সামনে বাড়ালেন। পেছনের পা তুলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে একটা গুলি এসে আবিরের পিঠে। আবির সামনের দিকে পড়ে যায়। আলফা সাহেব আবিরের হাতের পিস্তলটি তুলে নিল। পিছনে তাকিয়ে দেখে প্লাবন শুয়ে পড়ে আবিরকে গুলি করেছে। তিনি এক মুহূর্ত দেরি করে না, প্লাবনের দিকে পরপর 2-3টে গুলি চালিয়ে শান্ত হলেন। আবিরের দিকে ফিরিয়ে দেখে আবির পড়ে আছে নিচে। আবিরকে ধরে সে চিৎকার করে মাসুমদের ডাকলো। তারপর আবিরের পিঠে প্রচণ্ড যন্ত্রণা অনুভব হয়। চিৎকার করে তার পাশে থাকা আলফাজ সাহেবকে ডাকতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে আবির চোখ বন্ধ করে ফেলে। এরপরও কিছু মনে নেই, কিন্তু আলফাজ সাহেব ঠিকই চিৎকার দেয়। সেই চিৎকারে শুভ, মাসুম, সিয়াম আর রাফাত দৌড়ে চলে আসে। এসে দেখে আবিরের পিঠে গুলি লেগেছে। শুভর আলফাজ সাহেব আবিরকে ধরে নিচে আনে, তারপর হাসপাতালে নিয়ে যায়। আলফাজ সাহেব হাসপাতালের ভিআইপি কেবিনে বসে আছে। তিনি চাইছিলেন না তার ছেলের এমার্জেন্সি রুমের সামনে থেকে আসতে, কিন্তু ডাক্তারের জোরপূর্বক রুমে নিয়ে এসে বসিয়ে দেয়। এটাও জানায় বেশ কিছু সময় লাগবে আবিরকে চেক আপ করতে। তাই বাকি সবাই এক জায়গাতে এসে বসলো। আলফাজ সাহেব গম্ভীর হয়ে বসে আছে, সামনেও লোকেরা বসা। একটা রুমে অনেকগুলো লোক থাকলেও কেউ কোনো কথা বলছে না। সব দিক যেন পিন পতন, নীরবতা। আলফাজ সাহেব নীরবতা ভেঙে বলল, আমি আবিরের চোখে রিহানের জন্য ভালোবাসা দেখেছিলাম। রিহান চাইতো আবির যেন সব সময় এখানে থাকে। আবির যেদিন পৃথিবীতে আসে সেদিন আমি ঠিক এই রুমেই বসেছিলাম। আবিরকে এক পলক দেখেছিলাম, ছেলেটার প্রতি মায়া চলে আসে। ভাবি মানে আবিরের মায়ের সবটা ভালোবাসা আবিরের মধ্যে দেখেছিলাম আমি। আবির যেদিন হয় সেদিনও বৃষ্টি হচ্ছিল। মাঝরাত সারাত তখন এসে পৌঁছায়নি হাসপাতালে।
আমি একবার এই রুমে আরেকবার করিডোরে পায়চারি করছি। মাঝে মাঝে দরজার দিকে তাকাচ্ছি সারাত আসছে কিনা দেখার জন্য। হঠাৎ কারো ছায়া দেখতে পাই আমি। হাসপাতালের দরজায় কারো ছায়া। আমি দরজার দিকে চেয়ে রইলাম। মনে হচ্ছিল সারাত আসছে। আমি এক পা ফেলতেই দেখি একজন মহিলা এলোমেলো অবস্থায় করুণ স্বরে ডাক্তার ডাক্তার বলতে বলতে এগিয়ে আসছে। বোঝা যাচ্ছিল মহিলাটি প্রেগনেন্ট। প্রসব ব্যথা উঠেছে তার, সারা গা ভেজা। মুখের দিকে তাকালাম, সাধারণ মানুষের মতো না সে। সমাজের কাছে সে ছিল পাগলি। হয়তো কারো পাপের বীজ এই অবলা পাগলির পেটে আসছিল, কিন্তু প্রসব যন্ত্রণায় সে ডাক্তারকে ডাকতে হবে এটাও হয়তো আল্লাহ পাগলির ভেতরে জানিয়ে দিয়েছিল। মহিলাটিকে দেখে আমি দৌড়ে সেদিকে যাই। আমাকে দেখে একবার বলে, ডাক্তার বাঁচাও। তারপর নিচে পড়ে যেতে থাকে। আমি জাপটে ধরি তাকে। সেন্স ছিল কিনা জানি না, আমি পাগলিটাকে নিয়ে নিচে ফ্লোরে বসে পড়ি। আমার চোখের সামনে উপরওয়ালার ইচ্ছাতেই বাচ্চা প্রসব করে পাগলিটা। আমি চিৎকার করে নার্সকে ডাকি। নার্স ছুটে আসে। নার্স এসে চেক করে জানায় পাগলিটা মারা গিয়েছে আর ছেলে সন্তান হয়েছে। বাচ্চাটার মুখের দিকে তাকাই আমি। আবিরের মুখটা ভেসে ওঠে। অপরূপ মায়া এই দুই ছেলের মধ্যে। আমি নিজের কাছে রাখি তাকে। বাচ্চাটাকে কোলে নিয়ে এই রুমের এই চেয়ারে এসেই বসেছিলাম আমি। হঠাৎ কি মনে হলো আমার, ভাবতে থাকি এই ছেলে তো কারো কুদৃষ্টির সব ফসল। পৃথিবীতে এত জঘন্য মানুষ আছে যে কিনা পাগলির সাথে সুযোগ খোঁজে এমন পবিত্র একটা নিষ্পাপ সন্তান জন্ম দিয়েছে। সে পাগলির সন্তান। আমি চাই এই সন্তানের একটা পরিচয় হোক। আমি চাইছিলাম এই সন্তানের একটা মা হোক, একটা বাবা হোক। বসা থেকে উঠে দাঁড়াই। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে পা টিপে টিপে রুম থেকে বের হলাম। ঘড়িতে তখন রাত 3টে ওভার হয়েছে। আমি এগিয়ে যাই ভাবির রুমের দিকে। ডাক্তার নেই। সাবধানের সাথে আমি ভাবির ছেলেটাকে পাল্টে পাগলির ছেলেটাকে রেখে দিই। তারপর এখানে চলে আসি। আমি চেয়েছিলাম পাগলি ছেলেটা অন্তত একটা পরিচয় পাবে। তার যে মা বাবা আছে এটাই তার বড় পরিচয়। কারো বিষাক্তের দৃষ্টি যেন তার উপর না পড়ে। আমি ভাবির বাচ্চাকে নিয়ে চলে আসি বাড়িতে। চেয়েছিলাম ছেলেটাকে কারো কাছে দিয়ে দেব, কিন্তু ওই যে মায়ের জন্য পারছিলাম না। কারো কাছে দিয়ে দেবো ভেবে পাগলি ছেলেটাকে আমি সাথে আনিনি। যদি সেখানেও সে অবহেলিত হয় তার মায়ের মতো, তাই সারাদের কাছে দিয়েছিলাম। কেউ জানে না। আর সেই পাগলির ছেলেটাই হলো আবির। আর যে রিহান মারা গিয়েছে সে হলো সারাদের ছেলে, জিশানের ভাই। এই যেন কাউকে রিহানের কথা বলিনি। আবিরকে প্রথম যেদিন বলেছিলাম আমাকে অনেক কিছুই বলেছিল। জানি আমি অন্যায় করেছি, কিন্তু আবিরের মায়ের মতো যেন তার সাথে কিছু হোক এটা চাইনি। রিহানকে অন্য পরিবারের কাছেও পড়ে দিতে পারিনি, তাই সবার থেকে রিহানের কথা গোপনে রাখি। কিন্তু রিহানের সাথে আবিরের বন্ধুত্ব হবে এটা আমি ভাবিনি কোনোদিন। আর এতটাই বেশি বন্ধুত্ব প্রসার হয়েছিল, আমি একবার বলতেই সে বর্ষার ওপর বাজি ধরেছিল। এরপর আস্তে আস্তে আবিরকে আমি মিস্টার রহস্যময় বানাই। আবিরও ঠিক এটাই চেয়েছিল, যে ছেলে ভালো হয় সে সবার অবহেলা পায়। আবির ঠিক এমন, না পেয়েছে পরিবারের ভালোবাসা আর না পেয়েছে কারো ভালোবাসা। সবাই যেন আবিরের উপরেই বিরক্ত। এটা আমি চাইনি। আমি তো চেয়েছিলাম আবির যেন একটু ভালো থাকতে পারে। অথচ সারাত নিজেই এমন কিছু করবে ভাবিনি। জিসানও তাকে কখনো কাছে টেনে নেয়নি। একমাত্র সে আমার কাছেই ভালোবাসা পেয়েছে। বর্ষাও তাকে ভালোবাসেনি। আবির মরতে পারে না। আমি যদি সেদিন বাচ্চা পাল্টে অন্যায় না করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আবিরকে সুস্থতা দান করবে। আবিরের কিছু হতে দেবে না। আমি না হয় আমার অপরাধের জন্য নিজেকে শাস্তি দেব, তবুও আবিরের কিছু হলে আমি মরেই যাব। আমার এক ছেলে হারিয়েছে, আর একটা ছেলেকে আমি হারাতে পারবো না। আলফা সাহেবের কথা শুনে সবাই গম্ভীর হয়ে বসে থাকে। দরজা থেকে আলফা সাহেব তাকায়। সারাত দাঁড়িয়ে আছে। শুধু সারাত নয়, গ্রামে থাকা প্রায় সবাই সেখানে দাঁড়িয়ে আছে। তারা কখন এসেছে আলফা সাহেব জানে না, তবে সবার মুখের হাবভাব বলে দিচ্ছে সবাই আলফা সাহেবের কথা শুনে থ মেরে গেছে। বর্ষা এগিয়ে আসে আলফা সাহেবের কাছে। আলফা সাহেব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বর্ষা আলফা সাহেবের পা জড়িয়ে ধরে বলে, আঙ্কেল আমাকে মাফ করে দিন। আমি সত্যি রিহানের সাথে এমন কিছু করতে চাইনি। আমি রিহানের জন্য অনুতপ্ত। রিহান নিজেকে মেরে ফেলবে আমি বুঝিনি। আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি। আমি আর কখনো প্লেগার্ল হব না। ভালোবাসার জন্য মানুষ মরতেও পারে। আমি চাই না এমনটা কখনো আর হোক। আমি আবিরকে অনেক ভালোবাসি। আবিরকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারছি না। আমি আবিরকেই চাই। আমাকে আবিরের কাছে নিয়ে চলুন। বর্ষা কথা বলছিল, হঠাৎ ডাক্তার এসে বলে ভিকটিমের অবস্থা খুব ক্রিটিক্যাল। এর আগেও রক্তক্ষরণ হয়েছিল, আবারও রক্ত বের হয়েছে অনেক। এখন রক্ত পাচ্ছি না, সরি স্যার। বর্ষা উঠে দাঁড়ায়। আবিরের গ্রুপের রক্ত প্রায় সবার কাছে আছে, কিন্তু মন্ত্রীর ছেলে বলে কথা, তাই ডাক্তার জানিয়ে গেল। তবে বর্ষা উঠে দাঁড়িয়ে বলে, কি গ্রুপ? ডাক্তার আবিরের গ্রুপ বলে। বর্ষা বলে আমি রক্ত দেব। একই গ্রুপ। বর্ষা
আবিরকে ডাক্তার নিয়ে যায়। সবাই বেশ টেনশনে আছে। এখন সবাই বুঝে গেছে আসলে এতদিন সেই মিস্টার রহস্যময় ছেলেটা আবির, কিন্তু আবির তো এদের ছেলে নয়। তবুও কেন সবার মধ্যে এত চিন্তিত ব্যাপার? আলফা সেটা লক্ষ্য করে অবাক হচ্ছে। বিশেষ করে সারাত সাহেবের চোখে মুখে আবিরের প্রতি একটা আলাদা আগ্রহ খুঁজে পাচ্ছেন তিনি, জিসানের মধ্যে আরও বেশি। তাহলে আবির চোখ খোলার চেষ্টা করলো। একবার তাকিয়ে চোখ বন্ধ করে নিল সে। কাকে যেন ওর সামনে বসে থাকতে দেখেছে, মুখটা ঠিকভাবে দেখেনি। আবির কোথায় আছে জানেও না, তবে পিঠে একটু একটু ব্যথা অনুভব করছে। হাতে স্যালাইন চলছে বোঝা যাচ্ছে, তার মানে সে হাসপাতালে আছে। কে বসেছে? বড় মা মীরা? মীরা বাবা তাকাবো আমি, কিন্তু আমি কতক্ষণ পর সবাইকে দেখছি। বাবা আমি বাবা ঠিক আছে তো? প্লাবনের কি হয়েছিল? শেখে শুভ মাসুম ওরা কোথায়? আমি আবির কথাগুলো ভাবতে ভাবতে চোখ মেলে তাকায়। সামনে বর্ষা বসে মাথা তুলে ঝিমুচ্ছে। আবির একটু নড়তেই বর্ষা স্থির হয়ে বসে। আবিরের মুখের দিকে তাকিয়ে বলে। আবিরকে তাকিয়ে থাকতে দেখে বর্ষা যেন খুশিতে কেঁদে ফেলে, জোরে একটা চিৎকার দেয়। বর্ষার চিৎকার শুনে কয়েক সেকেন্ডের মধ্যে সবাই রুমের মধ্যে এসে দাঁড়ালো। আবির ভ্যাবাচাকা খেয়ে গেছে, তবে চোখটা আবারও বর্ষার দিকে ফিরালো। ওর চোখের নিচে হালকা কালো দাগ দেখা যাচ্ছে। মুখে আগের মতো সেই ঝলকানি ভাবতে নেই, একদমই শুকনো লাগছে। চোখ দুটো ফোলা হয়ে আছে, বোঝা যাচ্ছে না খেয়ে একটানা কান্না করার কারণে এমন দেখা যাচ্ছে তাকে। বড় মা এগিয়ে আসে। আবির, তুই ঠিক আছিস তো বাবা? তো ভালো আছি, কিন্তু দেখ, এখন আমরা সময় কি? সবাই এসেছি। তুই এখন কেমন আছিস? ও কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরেছে। এখন সকাল 9টা। না, 2 দিন পর সকাল 9টায় তোর জ্ঞান ফিরেছে। সবাই সামান্য ভালো বন্ধু জিজ্ঞেস করে রুম থেকে বের হয়ে গেল। বর্ষা তখনও যেন ঝিমুচ্ছে। আবির তাকায় বর্ষার দিকে, ওর অবস্থা দেখে হাসবে না, বাসায় যান, এইভাবে ঝিমুচ্ছেন কেন? তবে আবির একটু ঝাড়ি দিয়ে বলল, সিনিয়র আপু আপনি, না যাবো না। তাছাড়া আর আপনি তুমি তো তুই আমাকে বলার কেন সম্পর্কে আপনি করে নেই। বলছো? আপনি বলাটাই ভালো মনে হচ্ছে। জি আমি এভাবেই কথা বলি। আচ্ছা আপনাকে একটা এভাবে সত্যি কেন কথা বলি, কথা বলছো? সবাইকে একটু ডাকবেন। আর আমার এসব স্যালাইন ওষুধের প্রয়োজন নেই, আমি ভালো আছি। আবির কথাটা বলে বর্ষা থেকে উঠে বসলো। বর্ষা তাকে শোয়ানোর জন্য এগিয়ে আসে। আবির তার আগেই স্যালাইন খুলে নিজেকে ঠিকঠাক করে নিয়েছে। খালি গায়ে বসে আছে, একটা ট্রাউজার পরা। আবির সবার অপেক্ষা করছে। আমি আবির, নামটা কে রেখেছিল জানি না, যেই রাখুক, তবে যতদূর ধারণা করি আমার পালিত মাই আমার নামটা রেখেছিল। জিসানের সাথে নামের কোনো মিল নেই, এটা হয়তো আজ বুঝেছি। যাই হোক, আমি আপনাদের কারোর সন্তান না, আমি হলাম একটা জারদ সন্তান। আমার বাবাকে আমি কেন পৃথিবীর এই আলো জানি না। আলফাত সাহেব বলেছিল আমার মা আমাকে প্রসবের সময় মারা গিয়েছিল, আর সে ছিল পাগলি। হয়তো আলফাত সাহেব চেয়েছিল একটা পরিবারের ছায়ায় আমার জীবনটা কাটুক, সে কারণেই আমাকে একটা মা, একটা বাবা আর একটা বড় ভাইয়ের কাছে পাঠিয়েছিল গভীর রাতে। রিহানের জায়গাতে আমি থাকতে পারতাম, কিন্তু মায়ের ভালোবাসাটা পেতাম না। এই জন্য আলফাত সাহেব আমাকে সেখানে রেখে আসে। এটা সেই হসপিটাল, তাই না আলফাত সাহেব? আমি কখনো বাবার সারাত সাহেবের আঙুল ছুঁয়ে খেলতে পারিনি। আমি কখনো বড় ভাই থেকে আদর পাইনি। আমি কখনো বায়না করে কিছু চাওয়ার সাহস পাইনি। আমাকে যা এনে দেওয়ার হতো সেটাই গ্রহণ করতাম। একটাই দোষ ছিল, আমার জন্মের কয়েক বছর পর পালিত মা, মানে আমার মা বাবা বলা যায়, তিনি মারা যায়। তিনি আমাকে আদর করতেন বেশি বলে বড় ভাই আমাকে সহ্য করতে পারেনি, তিনি মারা যায়। আবার অপমান, আবার আগমনে তিনি মরে গেছেও। এই ভাবনায় বাবা মানে সারাত সাহেবের আমাকে এখন নিজের সন্তানের মতো ভালোবাসিনি। সরি, তিনিও তো সন্তানকে ভালোবাসতেন না। রিহান আর আমি একদিন আলফাত সাহেবের সাথে সব কিছু জানি। আমি মিস্টার রহস্যময় হয়েছিলাম। এর পিছনে কারণ হলো আপনাদের সাথে সম্পর্ক নিয়ে অনেক গেমস খেলা ছিল, বোঝানো ছিল পরিবার, সন্তান, ভাগ্য, ভালোবাসা ইত্যাদি বিষয়। কিন্তু কোথাও থেকে যে আলিফ সাহেবের রাজনীতির প্যাচ আমাদের উপরে আসে বুঝিনি। গেলাম রহস্যময় একজন মাস্তান, আর সন্তানকে লিড করার জন্য আলফাত সাহেবকে বানালাম মন্ত্রী। যাই হোক, সব কিছু বেশে আমি বর্ষার উপরে নজর রাখতাম। সব কিছু শেষ, আমার সময় হয়ে গেছে সব কিছু ছেড়ে চলে যাওয়ার। আমি ভালোবাসা সম্পর্কে বিশ্বাস করি না। আর বড় কথা, আমি হারিয়ে গেলেও কারো কিছু চাই আসবে না। আমি তো সন্তানই নাই পরিবারের, আর সন্তান হলেও ভালোবাসা পাইনি। শুভ আমার ব্যাগগুলো এনে দে, আমি চলে যাব আজকেই। আর বাবা মানে আলফাত সাহেব, আমি সুস্থ আছি, চিন্তা নেই। শুভ আছে, মাসুম আছে, সবাই আছে। আপনার দিকে কেউ সাহস করে তাকাত থাকতে পারবে না। সিংহ যেখানেই যাক না কেন, সিংহের পায়ের ছাপ রেখে যাওয়া হলো হিংস্রতা প্রতীক। আর বড় মা, তোমাকে সত্যি ভালোবাসি আমি, এটা সম্পূর্ণ পবিত্র ভালোবাসা, ভেজাল নেই। নিধি, হয়তো তোর সাথে আমার এটাই শেষ দেখা। ভালো থাকিস, আর জিসানকে খেয়াল রাখতে বলিস প্লিজ।
যদিও জিসানের জন্য বর্ষা আছে, আর নীরব ভাই মীরাকে বলবেন আমাকে মাফ করে দিতে আসছি আমি। আবির কথাটা বলে বিছানা থেকে নামলো। মাসুম এসে শার্ট এগিয়ে দিল একটা, আবির শার্ট পরে নেয়। শুভ এসে ফোন এগিয়ে দিল। কেউ কোনো কথা বলছে না। আবির রুম থেকে বের হলো, পেছন থেকে কেউ যেন তাকে ডাকার সাহস পাচ্ছে না। আবির লুকিয়ে হাসতে হাসতে কেঁদে ফেলেছে। সে পেছনে তাকাচ্ছে না। হঠাৎ একটা ডাক ওর কানে এলো। আবির স্থির হয়ে দাঁড়ায়। ডাকটা প্রথমবার শুনলেও কণ্ঠটা পরিচিত। সারাত সাহেব তাকে ডাকলেন। আবির দাঁড়াতেই উনি দ্রুত হেঁটে এগিয়ে আসেন। আবির, আমি জানি তুই একটা ছেলে না, আমাদের ছেলে রিয়ান মারা গেছে, কিন্তু আমরা তো রিয়ানকে চিনতাম না, আমরা তো রিয়ানকে দেখিও নি। তোর বড় মা রিয়ানকে নয় তোকে ভালোবেসেছে। আমাদের সাথে যেভাবেই হোক না কেন রিয়ান নয় তুই ছিলি। যা করছিস সব তো আবিরকে ঘিরেই হয়েছে, রক্তের সম্পর্ক নেই, কিন্তু এখন তোকে ভালোবাসি। আর তুই আমার ছেলে, আমার কোনো আক্ষেপ নেই, কোনো রাগ নেই। আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আমি ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দে আবির। আমরা সবাই ওইখানে থাকবো, তোকে কোথাও যেতে দেব না। যদি যাস তাহলে বুঝবো তুই নিজেই আমাদের মন থেকে আপন ভাবতে পারিসনি। প্লিজ আবির, আমাকে মাফ করে দে। আবির সারাত সাহেবকে জড়িয়ে ধরে কান্না করে দিল। জিসান দৌড়ে আসে আবিরের সামনে। জিসান কিছু না ভেবে আবিরের পা ধরতে যাচ্ছিল। আবির তাকেও বুকে জড়িয়ে ধরে। সবাই একসাথে এসে আবিরকে গোল করে ঘিরে জড়িয়ে নেয়। আবির সবাইকে পেয়ে যেন খুশি। আলফা সাহেব এগিয়ে এসে বলে, ঠিক এটাই চেয়েছিলাম, পরিবারের ভালোবাসা। আর আজ পেয়ে গেছিস গাধা। ঠিক এটাই চেয়েছিলাম, পরিবারের ভালোবাসা। আর আজ পেয়ে গেছিস গাধা। এত চিন্তা কিসের? থেকে যা এখানে, কানে কানে বলি শোন। বর্ষাকে ভালো না হয়ে বাঁচতে হবে না, তবুও থাক। কিন্তু মেয়েটা তোকে সত্যি ভালোবাসে রে। আর সত্যিকারের ভালোবাসা চোখে মুখে ফুটে ওঠে। আর তোর কি মনে হয় আমার মতো একটা লোক সত্যিকারের ভালোবাসা টের পাবে না? বাকিটা তোর কাছে। এই 2 রাত এক মুহূর্তের জন্য বর্ষা ঘুমায়নি। তোর জ্বর আসছিল, তোর মাথায় পট্টি বেঁধে দিচ্ছিল বারবার। নামাজ পড়েও তোর জন্য কাঁদতে দেখেছি রে। ভুল তো মানুষই করে, দেখ একটু ভেবে ভাবতে তো ক্ষতি নেই। আলফাস, কি কানে কানে কথা বলিস আমার ছেলের সাথে? তুই এসব বুঝবি না, বুড়ো হয়ে গেছিস তো তাই। সবাই কথা বলছিল। বর্ষা পাশ কেটে চলে আসে সেখান থেকে। বর্ষা হসপিটাল থেকে বের হলো। ওর বাবার গাড়ি আছে, সে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট করে চালানো শুরু করলো। গাড়ি চালাচ্ছে আর মনে মনে ভাবছে, আবির ভালো থেকো। মীরা সত্যিই বলেছে একদিন আমাকেও কারোর জন্য কাঁদতে হবে। সত্যিই তোমার জন্য এই 2 দিন যতটা কেঁদেছি অতটা তন্নির জন্যও কাঁদিনি। যদিও তুমি আর তন্নি এক না, কিন্তু আমি প্রথমবারের মতো তন্নির মৃত্যুতে ওর প্রতি ভালোবাসা অনুভব করেছিলাম। আর এবার তার থেকেও বেশি তোমার অসুস্থতায় তোমার প্রতি ভালোবাসা অনুভব করেছি। আমি ভুল সময় ভালোবেসে ফেলেছি, যা কখনো গ্রহণযোগ্য নয়। আমি নিজেই চলে যাচ্ছি, এই পৃথিবী ছেড়েই চলে যাচ্ছি। যেখানে আমি অপরাধী, আমার অপরাধের কোনো ক্ষমা নেই। সেখানে ভালোবাসাও আশা করা হাস্যকর ব্যাপার। আমি হাসাতে চাই না, আমি ভালোবাসা পেতে চাই, ভালোবাসতে চাই, যা হবার নয় কোনোদিন। এজন্য আজ আমি আত্মহুতি দিতে যাচ্ছি। ভালো থাকুক সবাই। আবির ভালো থেকো। ইস, যদি সে আমার মনের কথাগুলো শুনতে পেত। আফসোস। বর্ষাগুলো ভাবতে ভাবতে গাড়ির স্পিড অনেক বেশি তুলে ফেলেছে। স্বাভাবিকভাবে গাড়ি চালানোর থেকে আরো জোরে এসে যাচ্ছে। শহর ছেড়ে একটা উঁচু পাহাড়ের কাছে এসে থামলো সে। গাড়ি থেকে নেমে সে পাহাড়ের দিকে উঠতে শুরু করেছে। কয়েক মিনিটের মধ্যে সে পাহাড়ের চূড়ায় উঠে যায়। কিনারে এসে দাঁড়ালো। একবার পিছনে তাকায়, কেউ নেই। সামনে তাকিয়ে দাঁড়ালো, ধোঁয়াশা চারিপাশে। পাহাড়টা মানুষদের তৈরি হলে অনেক ফুট উঁচু, এজন্য ঢাকা এরিয়াতে পাহাড় আছে। এত বেশি উঁচু হওয়ায় ধোঁয়াশা দেখা যায় নিচের সব। বর্ষা একটু একটু করে কিনারে এগিয়ে যেতে থাকে। ফাইনালে সে চূড়ান্ত কিনারে এসে দাঁড়ালো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বর্ষা চিৎকার করে বলল, আবির আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। কেন বাসছি তার কোনো সঠিক জবাব আমার জানা নেই। তুমি রহস্যময় হও আর লুজার হও, সব চরিত্রেই তোমাকেই ভালোবেসেছিলাম। শুধু প্রকাশ করেছি ভুল সময়ে ভুল ভাবে। ভালো থেকো তুমি, আর দেখা হবে না। বর্ষা কথাগুলো বলে লাফ দিল। চোখ বন্ধ করে সে লাফ দিয়েছে, কিন্তু নিচে পড়ার আগে একটা হাত ওকে খুব শক্ত করে পেঁচিয়ে ধরলো। বর্ষা চমকে যায়, চোখ খুলে তাকায়। কিনার থেকে সরে এসেছে। সামনে ঘুরতেই দেখে আবির দাঁড়িয়ে আছে। বর্ষা আবিরকে দেখে স্তব্ধ হয়ে যায়। আবির এখানে কখন আসলো? কি করবে বুঝতে পারছে না, কিন্তু আবিরকে কষে জড়িয়ে ধরলো।
আবিরের বুকে মাথা রেখে ভ্যা ভ্যা করে কান্না করে বলা শুরু করে। আবির, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। আমি তোমাকে চাই, আমাকে মাফ করে দাও। আমি কখনো আর ভুল করব না, আর করলে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। মরতে যাচ্ছিলে নাকি? তুমি শুধু আমার সাথে থাকলেই হবে, আমাকে মাফ আচ্ছা করে সোজা দাও। হও, ওদিকে ফেরো। হুম। আবার কিনারে দাঁড়াও, আমি ধাক্কা দিয়ে ফেলে দেব। কাউকে ধাক্কা দিয়ে আত্মহত্যা করা দেখবো। তবে তোমার বাবার কাছ থেকে আগে ফোন দিও বইলো তোমার বাবার তোমার মরার পর মিলাতে একটু বেশি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে, খাবো বেশি করে। কি হলো, ছাড়ো, যাও লাভ দাও, আমি আস্তে করে ধাক্কা দিবনি। বেয়াদব ফাজিল শয়তান পোলা। মরবো না তোমাকে রেখে ফাজিল। আমি প্লে বয় হব, ও প্লে গার্ল হলে বর প্লে বয় হবে। কখনো মেয়েদের পিছু ছুঁইনি, তাই ভাবছিলাম তোমার পিছনে একটু ঘুরি, তাই চলে আসলাম। তোমার প্রতি আগ্রহটা অনেক বিশাল। তোমাকে সেটা বললেই ঠিক হয়। কপালে পড়া টিপের মতো ভালোবাসি। ঠিক যেমন কপালকে খুঁজে নেই, আমিও ঠিক ওভাবেই তোমাকে খুঁজে নেব বারবার। তোমার কারণে দুলের মতো ভালোবাসি। মানে যে যেমন স্থানে মানায়, আমি ঠিক তোমার পাত্রে আবির নামের স্থান নির্মাণ করব। তুমি আমাতে আর আমি তোমাতেই মানাই। না, এইভাবে ধরে থাকো। চলো, ভালো লাগছে। আবিরকে আরো শক্ত করে বর্ষা জড়িয়ে ধরলো। আজ থেকে বর্ষা আর প্লে গার্ল থাকবে না। সে আবিরকে সম্পূর্ণরূপে ভালোবেসে ফেলেছে। আবিরও তাকে ভালোবাসে। ভুল সূত্রে যদি বিশাল ভালোবাসা সৃষ্টি হয়, সেই ভালোবাসা হারাতে নেই। ভালোবাসা বেঁচে থাকুক, পবিত্রতায়, আবেগে, আগ্রহে, অনুভবে, কল্পনায়, সর্বত্র।